Assalamu alaikum everyone. This is Abid from Academy of Business Professionals welcoming you to ABP. Today we are here for the webinar on stress management in the modern workplace, balancing work and personal life. সেশনটি শুরু করার পূর্বে আজকের আমাদের যারা পার্টিসিপেন্ট রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু গ্রাউন্ড রুলস সম্পর্কে ইনফর্ম করতে চাচ্ছি। সেশনটি চলাকালীন সময়ে আমাদের লেকচারার যখন তার লেকচারটি প্রোভাইড করবেন, আমার আম্বেল রিকোয়েস্ট থাকবে টু আওয়ার্স অর পার্টিসিপেন্টস, আপনারা কাইন্ডলি আপনাদের জুম অ্যাপ্লিকেশনে মাইক্রোফোনটি বন্ধ রাখবেন। এতে করে লেকচারার তার লেকচারটি প্রপার ওয়েতে আপনাদের এন্ডে প্রোভাইড করতে পারবে এবং আপনারাও বেটার আন্ডারস্ট্যান্ডিংটা পাবেন। এর পাশাপাশি আপনার যদি কোনো ধরনের প্রশ্ন এসে থাকে, সেই ক্ষেত্রে আপনি জুমের রেজ হ্যান্ড অপশনটি ইউজ করতে পারেন। তখন আমি অথবা আমাদের আজকের যিনি ইনস্ট্রাক্টর রয়েছেন আপনাদের প্রশ্নগুলো নিয়ে থাকবেন। এর পাশাপাশি আপনারা চাইলে চ্যাট অপশনটির মাধ্যমে আপনাদের কোয়েরিজ অ্যান্ড থটস গুলোকেও শেয়ার করতে পারছেন। সো ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টুয়ার্ডস আওয়ার পার্টিসিপেন্টস ডিউরিং দ্য লেকচার, প্লিজ আপনারা আপনাদের মাইক্রোফোনটি বন্ধ রাখবেন। Before going to start the session, I would like to introduce about ABP, Academy of Business Professionals. ABP is one of the leading and fastest growing training and consultancy institute in Bangladesh. ABP is working under the Foundation for Research, Innovation, Environment and Development. ABP is currently providing business consultancy, professional training, and placement services. You guys already know that ABP is a learning and exam center of EduPro UK and appropriation center of AFI Bahrain. Over the screen, you guys can see our offices, our global headquarters located at Shelton Estate, Covent Garden, London, our South Asian regional office located at Rangoon Tower, West Pantapur, Dhaka. We led by our chairman, Muhammad Shahidullah Mujumdar, who is formerly a joint secretary of Ministry of Establishment, Government of the People's Republic of Bangladesh. Also by our vice chairman, Dr. Mahmoud Osman Imam, currently working as a dean of Faculty of Business Studies, University of Dhaka. Over the 8 years, we are providing our services for the betterment of the working professionals. Throughout this journey, we have got some endorsement from renowned organizations like Pro UK, Southampton Solent University also endorses, CPD UK, Continuing Professional Development Authority also endorses, CSRIBF, Center for Sharia Research of Islamic Banking and Finance, AFI Bahrain, GLC Grolan Connect, and National Skill Development Authority Bangladesh, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ also endorses. গত 8 বছরে আমরা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সেসের পাশাপাশি প্রফেশনাল সার্টিফিকেট অ্যান্ড শর্ট ডিপ্লোমা কোর্সেসের থ্রুতে আপনাদেরকে আমাদের সার্ভিসেস প্রোভাইড করে যাচ্ছি। এই মুহূর্তে টোটাল 12টি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা আমরা অফার করছি আপনাদের এন্ডে, যেখানটা রয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট ফর ডেভেলপমেন্ট সেক্টর, রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট, মনিটরিং ইভ্যালুয়েশন অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড লার্নিং দ্যাট ইজ নোন অ্যাজ মিল। এর পাশাপাশি ডেটা সায়েন্স অ্যান্ড বিজনেস অ্যানালিটিক্স, স্ট্র্যাটেজিক ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং অ্যান্ড আওয়ার নিউ ইনক্লুডেড প্রফেশনাল অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স অফার করে যাচ্ছি। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার পাশাপাশি আমরা প্রফেশনাল সার্টিফিকেট কোর্সেসগুলো অফার করে যাচ্ছি, যেগুলো সম্পূর্ণ স্কিল সেটের উপরে নির্ভর করে আমরা অফার করে যাচ্ছি, যেখানটা রয়েছে প্রফেশনাল সার্টিফিকেট ইন মাইক্রোসফট এক্সেল, প্রফেশনাল সার্টিফিকেট ইন সেলিং স্কিলস, কমিউনিকেশন স্কিলস ফর পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল গ্রোথ, ফাইন্যান্স ফর নন ফাইন্যান্সিয়াল ম্যানেজারের মতো কোর্সেসগুলো। এর পাশাপাশি আমরা শর্ট ডিপ্লোমা কোর্সেস অফার করছি, যেখানটা রয়েছে ডিপ্লোমা ইন লিডারশিপ ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন সফট স্কিল ডেভেলপমেন্টের মতো কোর্সেসগুলো। এই মুহূর্তে আপনার স্ক্রিনে আমাদের কিছু অ্যাচিভমেন্ট দেখতে পাচ্ছেন। লাস্ট 8 ইয়ার্সে আমরা প্রায় 6500 লোকাল পিজিডি লার্নার্সদেরকে আমাদের সার্ভিস প্রোভাইড করেছি। এর বাইরেও 250+ ফরেন পিজিডি লার্নার্স রয়েছে আমাদের। এর পাশাপাশি আমরা ট্রেনিং প্রোভাইড করতে সক্ষম হয়েছি এখন পর্যন্ত প্রায় 20,000+ পার্টিসিপেন্টদেরকে। 4,000+ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা হোল্ডার অলরেডি তাদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাটি কমপ্লিট করে আমাদের সাথে অ্যালুমনাই হিসেবে কানেক্টেড আছেন। এর পাশাপাশি প্রফেশনাল সার্টিফিকেট হোল্ডার রয়েছেন আমাদের প্রায় 1390+। লোকালি অ্যান্ড ইন্টারন্যাশনালি আমরা সেমিনার্স অ্যান্ড ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছি প্রায় 650+। So without further ado, we are going to start our session right now, a free webinar on stress management in the modern workplace, balancing work and personal life. As a speaker আমাদের সাথে যুক্ত হয়েছেন মিস্টার চৌধুরী মোহাম্মদ আরিফ, যিনি একজন সিজন প্রফেশনাল, একজন সিনিয়র টেলিকম প্রফেশনাল, পাশাপাশি প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট। এর পাশাপাশি তার আরও পরিচয় রয়েছে
তিনি একজন কর্পোরেট লিডার তো বটেনই, তার পাশাপাশি তিনি একজন লাইফ কোচও, যিনি কিনা কাজ করে যাচ্ছেন মানুষের বৈবাহিক জীবনের সম্পর্ক উন্নয়নের জন্য, পাশাপাশি পারিবারিক বন্ধন ও সম্পর্ক নিয়ে কাজ করছেন। এর পাশাপাশি তিনি স্পেসিফিক্যালি ক্যারিয়ার এবং আত্ম উন্নয়নমূলক ক্ষেত্রে অসংখ্য মানুষকে কোচিং দিয়ে আসছেন। So, without further ado, let's welcome Mr. Chaudhary Muhammad Arif. Sir, floor is over to you. You can start now. Okay, thank you. Thank you for all those nice words, Abid. সো আমরা কুইকলি শুরু করি, কারণ আমরা যত দেরি করব ওদিকে আরো রাত দেরি হবে এবং স্ট্রেস আরো বাড়বে। সো লেটস স্টার্ট। আমাকে কেউ একজন জাস্ট রেজ ইউর হ্যান্ড করে অথবা আনমিউট করে বলতে পারেন যে আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার জি দেখা যাচ্ছে স্যার। ওকে, লেটস স্টার্ট দেন। আমাদের আজকের সেশনটা আমরা যেমনটা শুনেছি, ইট উইল বি অন স্ট্রেস ম্যানেজমেন্ট ইন মডার্ন ওয়ার্কপ্লেস, কিভাবে উইল ব্যালেন্স আওয়ার ওয়ার্ক লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ। এই প্রশ্নটা খুব ক্রুশাল হয়ে গেছে আমি বলবো আমাদের কোভিডের সময় থেকে। কোভিডের সময়ের আগেও আসলে আমাদের লাইফে যে স্ট্রেস ছিল না সেটা না, কিন্তু একটা জায়গায় গিয়ে আমরা মডার্ন ওয়ার্কপ্লেস বলতে এখন যেটা বোঝাচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে একটা পরিবর্তন আসছে। অনেক কোম্পানি একটা হাইব্রিড স্টাইলে চলে, কিছু কিছু দিন তারা ওয়ার্ক ফ্রম হোম অ্যালাউ করে, আবার কিছু কিছু দিন আমাদের অফিসে যেতে হয়। এছাড়া ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার বলে একটা বিষয় আছে, যেটা অনেক বছর আগে আমাদের আগের জেনারেশনের মানুষকে যদি আমরা জিজ্ঞেস করতাম তাহলে দেখা যেত তারা এটা কি বস্তু এটা বলে একটা অদ্ভুত দৃষ্টি দিয়ে আমাদেরকে আমাদের দিকে তাকিয়ে থাকতেন। এটা নিয়ে আমি আরো ডিটেলে কথা বলবো। সো চলুন আমরা ভিতরে ঢুকি আজকের ওয়েবিনারের, যে আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট বলতে আসলে কি বুঝি। ফার্স্ট অফ অল, টু ফিক্স সামথিং, আমরা তো স্ট্রেস ম্যানেজমেন্টটা কিভাবে করব সেটা শিখবো। এই জন্য স্ট্রেসটা কিভাবে আসছে, কোত্থেকে আসছে, আমি সেটা নিয়ে আপনাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে চাই। বিকজ আমরা যত বেশি অ্যাওয়্যার হব যে এইটা আসলে সমস্যাটা ক্রিয়েট করছে, তত বেশি আমরা এই কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। এবং আমাদের চারিপাশে কেউ যদি করে এবং তার সাথে আমাদের কানেকশন যদি ভালো থাকে, তাহলে আমরা আমাদের রিলেশনশিপ এবং আমাদের তার সাথে যে র্যাপো আছে, তার যে সুসম্পর্ক আছে, সেটার উপর ভিত্তি করে আমরা তাদেরকে কনভিন্স করতে পারি যে ভাই অথবা আপু, লেটস নট ডু দিস বিকজ ইউ আর জেনারেটিং স্ট্রেস ফর ইউর সেলফ এবং ইউ আর জেনারেটিং স্ট্রেস ফর লট অফ আদার এমপ্লয়িজ ইন ইউর অর্গানাইজেশন। সো এই সামাজিক পরিবর্তনটা ট্রিগার করতে গেলে আমাদের প্রথমে স্ট্রেসটা কোত্থেকে আসছে সেটা নিয়ে আমাদের জানা লাগবে। এবং আমাদের দ্বিতীয় অংশে আজকের ওয়েবিনারের আমরা কভার করব সেই স্ট্রেসটা আমরা কিভাবে ম্যানেজ করব, হাউ ডু উই ব্যালেন্স আওয়ার ওয়ার্ক এন্ড পার্সোনাল লাইফ। সো কুইকলি আমরা এজেন্ডাটা যদি এখানে দেখি, লেট মি সিলেক্ট মাই লেজার পয়েন্টার। এটা কাইন্ড অফ ইন্ট্রো লেভেলের ফার্স্ট পয়েন্টটা, এন্ড উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট উইল বি ডিসকাসিং ইন দ্যাট সেকশন। এরপরে রিসেন্ট কিছু ট্রেন্ডস, কমন কজেস অফ স্ট্রেস ইন দ্য মডার্ন ওয়ার্কপ্লেস, এরপরে আমাদের বডি সেটাতে কিভাবে রেসপন্স করে, এবং ফাইনালি ক্রিয়েটিং এ ব্যালেন্সড লাইফস্টাইল। সো লেটস ডেলভ ইনটু দ্য ফার্স্ট সেকশন। যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, হাইব্রিড ওয়ার্কপ্লেস আসলে একটা বড়, অনেকের জন্য রিলিফ, অ্যাট দ্য সেম টাইম আবার অনেকের জন্য একটা স্ট্রেস। আমি আমি যদি বলি যে হাইব্রিড ওয়ার্কপ্লেসকে মানুষ কেন ভালোবেসেছে গত 4 থেকে 5 বছরে, আমরা একটা সময় ছিল, আপনারা যদি খেয়াল করে দেখেন, কোভিডের আগে এমন কোনো পরিস্থিতি কখনোই ছিল না যে আমরা অফিসে ফোন করে এটা বলতে পারতাম যে আমি আজকে অফিসে দেরি করে আসবো 11টা 12টার দিকে, কেননা আমার একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে আমার প্যারেন্টসের জন্য, অথবা আমার স্পাউসের জন্য, অথবা আমার বাচ্চার প্যারেন্টস টিচার মিটিং আমার অ্যাটেন্ড করতে হবে, সেই জন্য আমি দেরি করে আসবো, and I'll cover it up later on. Anyway, I'm working up to 7 p.m. and 8 p.m. anyway. আমার ল্যাপটপ সব সময় খোলাই আছে। কিন্তু কোভিডের আগে হয়তো আমরা করতাম যে না, আমরা হাফ বেলা ছুটি নিতাম, অথবা আমরা হয়তো একটা ক্যাজুয়াল লিভ নিয়ে নিতাম। কিন্তু দেখেন, আমরা যেহেতু এখন রাত দিন মোবাইলে অফিসকে অ্যাটেন্ড করছি, ল্যাপটপ খোলা থাকছে, অনেস্টলি স্পিকিং আমি নিজেও ল্যাপটপ হয়তো সকাল 8টা 9টার দিকে খুলি এবং সেটা বন্ধ করি রাত 9টা 10টার দিকে। অর্থাৎ আমি যে কোনো সময় মানসিকভাবে প্রস্তুত থাকি যে আমি অফিসের কাজ যদি অন্য সময় আসে, আমি যেহেতু ডিফারেন্ট টাইম জোনের সাথে কাজ করছি, আমি সেখানে করতে রাজি, তাকে অ্যাটেন্ড করতে রাজি।
অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সেটার বিনিময়ে আমি অফিস থেকে চাচ্ছি যে তুমি আমাকে অনেকগুলো জিনিস ফ্লেক্সিবলি অ্যালাউ করো, যেন আমার আর এগুলোর জন্য ছুটি খরচ করতে না হয়। সো এটাই আসলে বর্তমান হাইব্রিড ওয়ার্ক প্লেস। সো এই যে সুবিধাটা আমরা আমাদের জীবনে নিয়ে এসেছি, সেটার সাথে সাথে কিছু জিনিস আনওয়ান্টেড আমাদের লাইফে চলে আসছে। সো সেটা আমরা দেখবো। এই জন্যই আমরা বলছি যে রিকগনাইজিং অ্যান্ড প্রোঅ্যাক্টিভলি ম্যানেজিং আওয়ার ওয়েলবিং ইজ নো লঙ্গার এ লাক্সারি। এটা আসলে করতেই হবে। এটা এমন একটা নেসেসিটি যেটা আমাদের কেবল পার্সোনাল লাইফের জন্য না। এমন না যে ব্যাপারটা, একটা কোম্পানি কখনো আপনাকে বলতে পারবে না যে ইওর মেন্টাল ওয়েলবিং এবং ইওর স্ট্রেস লেভেল শুড বি লো। এটা কেবল আপনার ব্যক্তিগত জীবনের জন্য। এটা দিয়ে আমাদের কোনো লাভ নেই। কোম্পানির কি হবে? আপনি যত খাটেন, আপনার যত স্ট্রেস, তত কোম্পানির ভালো না, এটা কিন্তু না। একটা কোম্পানি যদি আসলে একটা ভালো অর্গানাইজেশন হয়ে থাকে, সে আসলে বুঝবে যত বেশি কিছু এমপ্লয়ির স্ট্রেস লেভেল হাই থাকবে, তার পারফরমেন্স আসলে খারাপ হবে। সো আমরা যেটা এক্সপ্লোর করব বলছিলাম যে কি ড্রাইভারস অফ স্ট্রেস ইন টুডেস ওয়ার্ক কনটেক্সট। সো এতে যাওয়ার আগে আমি আপনাদের কাছে চাইবো, আপনারা চ্যাট উইন্ডোতে, আমি জাস্ট একটু দেখতে চাই যে আমরা সবাইকে আসলে স্ট্রেসড কিনা, যারা যারা আজকের সেশনে আসছেন। তারা কি অনেকটা আপনার স্ট্রেস লেভেল হাই কিনা সেটা দেখার জন্য আসছেন এবং সেটা ম্যানেজ করতে, নাকি আপনারা অনেকে আসতে পারেন যে আমি একটু স্ট্রেস বোধ করি না, এই লোকে এটা কিসের ওয়েবিনার করছে, আচ্ছা একটু দেখা যাক। তা আমি আপনাদেরকে ইনভাইট করবো, আপনারা চ্যাট উইন্ডোতে একটু লেখেন আপনাদের স্ট্রেস 1 থেকে 5-এর স্কেলে। 1 হচ্ছে কম এবং 5 হচ্ছে অনেক বেশি। আই রিয়েলি ফিল স্ট্রেস টু গো টু অফিস টুমোরো ইজ সানডে মর্নিং। অনেকের যারা 5 ডে ওয়ার্কিং ডে কোম্পানিতে কাজ করেন, দেখি আমি আপনাদের স্কোরটা দেখি। 3 বলেছেন একজন। 3 হচ্ছে যে আমি বুঝতে পারছি না স্ট্রেসে আছে কি নাই। 5, 4.5, আচ্ছা ইন্টারেস্টিং, গুড। একজন 1 দিয়েছেন, কংগ্রেচুলেশনস, গ্লোরিয়াস দাস, গুড গুড। ওকে, আরেকজন 2 দিয়েছেন, আইল গিভ মাইসেলফ 2। ওকে, ভেরি গুড ভেরি গুড। বাট হ্যাঁ, অনেকে 2, 3, গুড, 2, 4। বাট 4, 5 এর একটা প্রাধান্য আমরা দেখতে পাচ্ছি। ওকে ওকে, গুড। ওকে, আচ্ছা, তাহলে দেখতে পেলাম। আচ্ছা, আমরা আবার তাহলে আমাদের স্লাইড ব্যাক টু চলে যাই। আমরা এটা নিয়ে অলরেডি কথা বলেছি, একটু সামনের দিকে যাওয়া যাক তাহলে। আমরা কিছু ট্রেন্ড এখানে দেখব। আহ, সেই ট্রেন্ডগুলোতে আমি যাওয়ার আগে আমি আরো একটা জিনিস আপনাদের কাছে ফিডব্যাক নিতে চাই। সেটা হচ্ছে, অনেক আগে আমরা যখন, বাই দ্য ওয়ে আমরা বলতে আমি আমি মিলেনিয়ালস, আমি এখন 40s এর মধ্যে আছি। যারা যারা 90-এর দশকে কিশোর ছিলেন বা টিনেজ ছিলেন, তাদের মধ্যে কয়জন আছেন এখানে জানি না, বাট যাদের বাবা মারা মিলেনিয়ালস না, আরো আগের জেনারেশন, জেনারেশন এক্স, আপনারা একটু টাইপ করে দেখেন বা বলেন যে আপনারা আপনাদের কৈশোরে 30 বা 40 বছর বয়সের আত্মীয় স্বজনদের মধ্যে হাইপারটেনশন বা হাই ব্লাড সুগার দেখেছেন কত? সেটা কি অনেক দেখেছেন, নাকি বর্তমানে অনেক বেশি দেখতে পাচ্ছেন? জাস্ট একটা সেন্টেন্স লেখেন যে আপনাদের কি এক্সপিরিয়েন্স। হুম যেমনটা আমি ভেবেছি সেটা হচ্ছে যে বর্তমানে আমরা খুবই দেখতে পাচ্ছি যে 30-40-এ লোকজনের হাই ব্লাড সুগার থাকে এবং হাইপারটেনশন আছে, এবং এটাও কিন্তু আমাদের জন্য খুবই রিকারেন্ট একটা ঘটনা। আমাদের ধরেন ওয়ার্ক প্লেসে দেখবো হঠাৎ করে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, ওখানে সবাই পার্টিসিপেট করছে, হঠাৎ করে একজনের হার্ট অ্যাটাক হলো, কারো স্ট্রোক হচ্ছে, তারপর তারা মারা যাচ্ছে অনলি ইন দেয়ার আর্লি 40s। এবং ইভেন আই হ্যাভ সিন মাই কলিগস টু ডাই ইন দেয়ার লেট 30s অ্যাজ ওয়েল। সো দিস ইজ সামথিং দ্যাট উই হ্যাভ নট সিন ইন আওয়ার প্রিভিয়াস জেনারেশন, রাইট? তো আমরা তাহলে পরেরটাতে আমরা যদি যাই, তাহলে রিসেন্ট ওয়ার্ক ট্রেন্ডস এর মধ্যে আমরা আসি। এটাই আমি অলরেডি বলতে চাচ্ছিলাম। অনেক আগে থেকে আমরা এটা দেখতে পাচ্ছি এখন। এবং একই সাথে পিপল আর শেয়ারিং দেয়ার চ্যালেঞ্জেস উইথ হেলথ কেয়ার প্রোভাইডার্স ইন অ্যান এফোর্ট টু মেনটেন হেলদি রিলেশনশিপস বোথ এট ওয়ার্ক অ্যান্ড অ্যাট হোম। এটা অফকোর্স সত্য, কিন্তু আমি বাংলাদেশে এখনো খুব বড় ট্রেন্ড দেখতে পাচ্ছি না, যেখানে এমপ্লয়িরা বিভিন্ন অর্গানাইজেশনে, হয়তো অর্গানাইজেশনের একটা ডেডিকেটেড ইউনিট আছে যারা তাদেরকে সাপোর্ট করে তাদের মেন্টাল ওয়েলবিং এর জন্য। ফর এন এক্সাম্পল, ইন মাই কোম্পানি, আই ওয়ার্ক ইন এ মাল্টি ন্যাশনাল কোম্পানি। আমাদের নিয়মিত ওয়েবিনার হয় কিভাবে আমাদের মেন্টাল
ওয়েলবিং, ফাইন্যান্সিয়াল ওয়েলবিং, ফিজিক্যাল ওয়েলবিং নিয়ে আমরা কি কি করতে পারি, এটার জন্য নিয়মিত আমাদের ওয়েবিনার থাকে। সেগুলো রেকর্ডেড হিসেবে কোনো একটা কমন লোকেশনও থাকে। ইফ আই মিস দেম, আই ক্যান ওয়াচ দ্য রেকর্ডেড সেশন লেটার অন। হ্যাভিং সেড দ্যাট, সব অর্গানাইজেশন এরকম সিচুয়েশন নাই। তো ধীরে ধীরে এই টেন্ডেন্সিটাও বাড়ছে। বর্তমানে দেখবেন মেন্টাল ওয়েলবিং নিয়ে প্রচুর পরিমাণে আমরা সোশ্যাল নেটওয়ার্কে অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। লোকজন পরামর্শ দিচ্ছে, তাদের মুখোমুখি হচ্ছে, অনেকে তাদের কাছ থেকে পরামর্শ নিতে যাচ্ছে। এবং সাথে এ কথাও সত্য যে ডিপ্রেশন এবং মেন্টাল ইলনেস ব্যাপারটা আমরা এখনকার দিনে যত শুনছি, অনেক আগের যুগে হয়তো এত বেশি ছিল না। এট দ্য সেম টাইম এর মানে এই না যে 90-এর দশকে বা আগে কারো ডিপ্রেশন বা মেন্টাল ইলনেস ছিল না, এটা না। বরঞ্চ তখন হয়তো অনেকের ডিপ্রেশন বা মেন্টাল ইলনেস ব্যাপারটা যে ডাক্তারের কাছে যাওয়া লাগবে বা সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া লাগবে, সাইকোথেরাপি নেওয়া লাগবে, এই ব্যাপারটা হয়তো একটা সময় নন এক্সিস্টেন্ট ছিল। সেটার কারণে হয়তো ডিটেকশন অনেক কম ছিল। কিন্তু এই যে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, মানুষ যেটা ফিল করছে, আই এম ডিপ্রেসড এবং আই এম ফিলিং রিয়েলি স্ট্রেসড আউট ওয়েন আই এম থিঙ্কিং ইভেন অ্যাবাউট গোয়িং টু অফিস টুমোরো মর্নিং। আজকে শনিবার, যারা রবিবার দিন সকালে যাব অফিসে, এটা নিয়ে গায়ে জ্বর চলে আসছে, দ্যাট ইজ আ রিয়েল স্ট্রেস। আমরা যদি এখন একটু দেখি, দেখবেন আমরা ফিজিক্যাল সিমটম গুলো একটু দেখি হাই লেভেলে। এগুলো নিয়ে আরো ডিটেল হয়তো ওয়েবিনারে আরো ভিতরে গেলে আলাপ করব। ফিজিক্যাল সিমটম হচ্ছে একটা ফ্যাটিক থাকে। আমরা অনেকে এটা বোধ করি অনেক সময়। ধরেন পুরো বছর জুড়ে ছুটি নেই নাই, বছরের মাঝামাঝি কোনো একটা জায়গায় গিয়ে অনেক মেন্টাল ফ্যাটিক লাগে বা ফিজিক্যালিও ফ্যাটিক লাগে। এরপরে আমাদের বিভিন্ন জায়গায় ব্যাক পেইন, তারপর শোল্ডার পেইন, আরো বিভিন্ন জায়গাতে মাসকুলার পেইন আমাদের এখন মোটামুটি খুবই কমন। অনেকে এটাকে পাত্তা না দিয়ে এমন একটা জায়গায় নিয়ে যান যখন একটা সময় গিয়ে তাকে বড় একটা ছুটিতে চলে যেতে হয় এবং সার্জারির কথাও ভাবতে হয়। মাথা ব্যথা তো আছেই, এবং উই অলওয়েজ ট্রাই টু কিল ইট উইথ স্ট্রং কাপ অফ কফি অর টি। ক্যাফিন দিয়ে আমরা এটাকে কিল করার চেষ্টা করি রাদার দেন টেকিং এ ব্রেক। স্লিপিং ডিফিকাল্টিস, এখানে না বললেই না যে আমরা নিজেদের স্লিপিং এর সাইকেলটাকে নষ্ট করছি উইথ আওয়ার ইনফাইনাইট স্ক্রলিং অফ সোশ্যাল নেটওয়ার্ক, রিলস এন্ড শর্টস। রিলস এন্ড শর্টস দেখার কারণে আপনাদের ঘুমে আহ, অনেক ব্যাঘাত ঘটছে। এই ব্যাপারে আপনারা এগ্রি করেন কজন, দেখি রেজ ইউর হ্যান্ডস ওই রিয়াকশন থেকে। দেখেন আমরা সবাই অনেক অনেস্ট। এই অনেস্টিটা আমার কাছে মনে হয় যে সিগারেট যারা খায় তাদের মতো সিগারেট যারা খায় তারা কি করে, দে অল অ্যাকনলেজ দ্যাট আমরা, সিগারেট ভাই খুব খারাপ, আই আই রিয়েলি আন্ডারস্ট্যান্ড ইট বাট আই রিয়েলি ক্যানট লিভ ইট। দেখেন আমরা সবাই, অনেকে হাত তুলেছেন, অনেকে আপনারা বলছেন যে আমরা ঠিক ঘুমের সময়ই রিলস দেখছি, শর্ট দেখছি, এবং ভাবছি যে না, আই উইল অনলি ওয়াচ ফর 10 মিনিটস অর 15 মিনিটস এন্ড দেন আই উইল অ্যাকচুয়ালি স্টপ ডুইং ইট। কিন্তু আমরা আসলে সেটা করতে শেষ করতে পারছি না। এক না, একটা ইন্টারাপশন ছিল, সেজন্য একটু আমি ব্রেক নিলাম। আচ্ছা, আমি আবার ফিরে আসছি। সো স্ক্রলিং বা ইনফাইনাইট স্ক্রলিং যেটা বলে, সেটা নিয়ে আমি আরেকটু ডিটেলে বলবো আপনাদের, সেটা নিয়ে আমার কথা থাকলো। এরপরে হার্টের পালপিটেশন, এটাও অনেকে এখন বোধ করেন। সেটা হচ্ছে প্রতিদিনের অফিসের পার্টিকুলার কোনো একটা ঘটনা। ধরেন আমি আজকে, আমার ইয়ারলি অ্যাপ্রেজাল আছে, আমি এতই স্ট্রেসড আউট যে আমার অনেক পালপিটেশন হচ্ছে, আজকে কি হবে, আজকে কি আমার লাইন ম্যানেজার বা আমার বস কি আমাকে বলবে যে না আপনার তো পারফরমেন্স ভালো হচ্ছে না, ইউ লিভ দ্য কোম্পানি। কেউ একজনকে হাত তুলেছেন আমার কথা অ্যাকনলেজ করার জন্য, নাকি কোনো একটা কিছু জিজ্ঞেস করতে চাচ্ছেন? মিস্টার আবুল কালাম আজাদ। মিস্টার আবুল কালাম আজাদ, আচ্ছা, হয়তো কিছু অ্যাকনলেজ করার জন্য করেছেন। তারপরে আমরা সাইকোলজিক্যাল সিমটম বলতে পারি ডিপ্রেশন। উই অল নো হোয়াট ডিপ্রেশন ইজ। ডিপ্রেশন বলতে আমরা ল্যাক অফ মোটিভেশনকে বুঝি, এবং সবকিছু করবার জন্য, এমনকি একটা সময় গিয়ে ডিপ্রেশনে হয় যে আমরা বেসিক কাজটাও করবার মতো নিজেকে মোটিভেট করতে পারি না। অ্যাংজাইটি, হার্ট পালপিটেশন যেটা বলেছিলাম কিছুক্ষণ আগে, সেটার সাথে সম্পর্কিত অ্যাংজাইটি ফিল করা। এবং আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, ইরিটেবিলিটি, অর্থাৎ খিটমিটে মেজাজের হয়ে যাওয়া। দেখি, এটাও একটু সবাই অনেস্টলি স্বীকার করবেন, আমি তো কারো নাম ট্র্যাক করছি না এবং স্ক্রিনশট নিয়ে কোথাও দেবো না। আপনারা একটু খেয়াল করে দেখেন তো,
আপনারা কারা কারা অ্যাকনলেজ করেন যে অফিস থেকে আসার পরে আপনারা ফ্যামিলি মেম্বারদের সাথে আপনারা রেগুলার যেভাবে ভালো বিহেভ করেন সেরকম করে করেন না, বা খিটমিটে মেজাজ দেখান? যেমন ধরেন বাচ্চারা খুব আগ্রহ নিয়ে একটা জিনিস দেখাতে আসলো, বাবা বাবা বা মা মা আমি এই জিনিসটা আজকে করেছি বা আজকে স্কুলে এটা হয়েছে, তুমি শুনবে? তখন আমরা হয়তো ঝাড়িয়েও দিতে পারি, দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট পসিবল আউটকাম। আর হয়তো আমরা যদি একটু মোটামুটি কম খারাপ ব্যবহার করি, বলবো যে মা বা বাবা আমার এটা এখন শুনতে ইচ্ছে করছে না, প্লিজ পরে আসো। অথবা আমাদের বৃদ্ধ বাবা মা আমাদের সাথে একটু সময় কাটাতে আসছেন, বাবা আই এম রিয়েলি টায়ার্ড, আই রিয়েলি ক্যানট গিভ ইউ টাইম রাইট নাও। সো এই জিনিসগুলো আমাদের লাইফে হচ্ছে, এটা একজন অলরেডি অ্যাকনলেজ করেছেন। সো ইরিটেবিলিটি, পেসিমিজম মানে নেগেটিভিটি আসে যে না আমার মনে হয় এই কাজটা হবে না। এরপর ফিলিংস অফ বিইং ওভারওয়েলমড, এটাও কিন্তু একটা ব্যাপার। আমরা অনেক সময় অনেকগুলো কাজ আমাদের কাছে চলে আসে এবং আমরা কাজগুলো নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি যে কোনটা ফেলে কোনটা করব, কোনটা ফেলে কোনটা করব আমরা বুঝতে পারছি না। এটা হচ্ছে ফিলিং অফ বিইং ওভারওয়েলমড। এরপরে আছে কিছু বিহেভিয়ারাল সিমটম, অনেক বেশি অ্যাবসেন্ট থাকা কাজের ক্ষেত্রে, অথবা মেন্টাল অ্যাবসেন্টিজমও আছে। এটা বলার সাথে সাথে আপনারা এখন অনেকগুলো থামস আপ দিবেন। যেমন আপনারা দেখবেন যে আপনাদের যে টিনেজ বাচ্চারা বা আরো ছোট বাচ্চারা যারা মোবাইল বা ল্যাপটপ বা যে কোনো স্ক্রিনের প্রতি অ্যাডিক্টেড, তাদেরকে যদি আপনারা 3 থেকে 4 বার ডাকেন, তিন না ধরেন 3 বার ডাকলেন, প্রথমবার ডাকলেন আপনি কোনো রেসপন্স পাবেন না, দ্বিতীয়বার ডাকলেন আপনি কোনো রেসপন্স পাবেন না, তৃতীয়বার আপনি যখন ডাকবেন তখন তারা বলবে এরকম একটা রেসপন্স করে, হ্যাঁ হ্যাঁ আমাকে বলেছো, কি মানে, অথচ আপনি কিন্তু পুরো কমান্ডটাই বলছেন। ধরেন আপনি বলছেন বাবা তুমি কি আমাকে একটা আহ, 1 গ্লাস পানি দিয়ে যেতে পারো, ও পুরো কোনো কিছুই শোনে নাই। দ্যাট মিনস অ্যাবসেন্টিজম বলতে আমি বুঝাচ্ছি কেবল অফিসে না আসতে পারাই না, আমরা যখন কোনো একটা জায়গায় আছি ঠিক তখনও আমরা ওই জায়গাটাতে আসলে উপস্থিত নেই, আমরা অন্য কোনো জায়গায় থাকি। সো এটা ছোট বাচ্চাদের জন্য উদাহরণ দিয়ে বলে থাকলেও আপনি দেখবেন আমাদের মিটিং এ, বিশেষ করে অনলাইন মিটিং এ এটা এখন প্রচুর পরিমাণে হচ্ছে। এই জন্য আমাদের গ্লোবাল যিনি এমডি আমার কোম্পানির, উনি একবার একটা বড় তার ইমেলে, প্রতি সপ্তাহে একটা করে ইমেল দেন উনি সবাইকে, উনি বলছিলেন তোমরা যদি সবাই অনলাইনে মিটিং করো, এনশিওর দ্যাট এভরিওয়ান ইজ সুইচিং অন দেয়ার ভিডিওস, বিকজ আদারওয়াইজ ইউ রিসর্ট টু মাল্টিটাস্কিং। কেউ একজন ফেসবুক ব্রাউজ করবে, কেউ একজন অন্য একটা ইমেলের রেসপন্স করবে, সো ইউ আর নট গিভিং 100% টু দিস মিটিং। সো আমরা যখন কোনো একটা মিটিং এ যাচ্ছি, সেই মিটিং এ আমি 100% দিচ্ছি কিনা সেটাও আসলে খুব গুরুত্বপূর্ণ। সো উই আর ওভারওয়েমিং আওয়ারসেলভস উইথ টেকিং টু মেনি থিংস অন দ্য প্লেট এট দ্য সেম টাইম, এবং এর ফলে আমাদের কোয়ালিটি যেমন কমে যাচ্ছে ডেলিভারির, এট দ্য সেম টাইম উই আর ফিলিং স্ট্রেসড অ্যাজ ওয়েল। এরপরে এই যে একই রকম আমি যেটা বললাম যে ডিমিনিশড ওয়ার্ক পারফরমেন্স এবং রিডিউসড ইন্টারেস্ট অ্যান্ড ইনিশিয়েটিভ, মানে আমার কোনো আগ্রহ নাই, সবকিছুই তো কোনো কিছুই হচ্ছে না, কোনো কিছু আগায় না, এই জন্য আমি কোনো কিছুই করি না। রিলেশনশিপ প্রবলেম, এটা তো কিছুক্ষণ আগে বললাম, এটার সাথে ইরিটেবিলিটির একটা সম্পর্ক আছে। আমি যদি ইরিটেটেড থাকি সব সময়, আমি বাসায় আসলে আমার সাথে আমার ফ্যামিলি মেম্বারদের যে রিলেশনশিপ গুলো সেগুলোতে আসলে অনেক রকম স্ট্রেস যায়। এবং আমি যেহেতু শুরুতেই মিস্টার আবিদ বলছিলেন এবিপি থেকে, আমি অনেকদিন ধরেই পার্সোনাল সার্কেলেই করি, একদম অনেক হাইপ তুলে করি না, যেমনটা আজকালকার দিনে সোশ্যাল নেটওয়ার্কে দেখা যায় যে যে অনেক ভিডিও করছে, অনেক লেখা দিচ্ছে, অফকোর্স দে অ্যাড এ সার্টেন অ্যামাউন্ট অফ ভ্যালু, বাট সিন্স আই অলসো নিড টু ম্যানেজ মাই স্ট্রেস অ্যাজ ওয়েল, আমি ততটুকুই করি রিলেশনশিপ নিয়ে কাজকর্ম যতটুকু আসলে আমার স্ট্রেস লেভেলকে কষ্ট দেয় না, বা আমার স্ট্রেস লেভেলকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় না যেটা আমি ম্যানেজ করতে পারি না। So, আমি সেটা থেকে বলছি যে মানুষ ইরিটেটেড তখনই থাকে যখন তার স্ট্রেস হাই থাকে, এবং তখন সে তার ক্লোজ রিলেশনশিপ গুলোর সাথে বাজে বিহেভ করে, আর এছাড়া মুড সুইং তো আছেই। তো এগুলো হচ্ছে হেলথ সিমটমস অফ ওয়ার্ক রিলেটেড স্ট্রেস। আমরা 3টে লেভেলে দেখলাম, ফিজিক্যাল সিমটম, সাইকোলজিক্যাল সিমটম এবং বিহেভিয়ারাল সিমটম। অফকোর্স সাইকোলজিক্যাল এবং বিহেভিয়ারাল গুলো অনেক বেশি ক্লোজলি রিলেটেড। এরপরে আমরা আসি দেখতে যে কমন কজেস অফ স্ট্রেস, কি কারণে আসলে ওয়ার্ক প্লেসে স্ট্রেস হয়। প্রথমে আসে আনরিয়েলিস্টিক ডেডলাইন্স। আনরিয়েলিস্টিক ডেডলাইন্স আসলে কেন আসে? আনরিয়েলিস্টিক ডেডলাইন আসে যে কিছু মানুষ
তাদেরকে ভালো দেখানোর জন্য অথবা এমন একটা টার্গেট অ্যাচিভ করার জন্য যে টার্গেটটা আসলে কেবলমাত্র তার জন্যই প্রয়োজন, পুরো অর্গানাইজেশনের জন্য প্রয়োজন না, তখন সে একটা আনরিয়েলিস্টিক ডেডলাইন দেয়। ধরেন একটা প্রজেক্ট শেষ হতে হবে ধরেন 6 মাসের মধ্যে। এখন কোনো কারণে সে একটা টার্গেট নিয়েছে তার উপরের লাইন ম্যানেজার বা বসের কাছ থেকে, যে আমি যদি এই প্রজেক্ট 3 মাসে শেষ করতে পারি, দেন হি উইল গিভ হিম এন এক্সেলেন্ট রেটিং ইন ইয়ারলি পারফরমেন্স অ্যাপ্রাইজাল অ্যান্ড হি উইল গেট এ প্রমোশন। অথবা হয়তো এই প্রজেক্ট শেষ করে সে একটা অন্য অর্গানাইজেশনে যাবে। এখন অন্য অর্গানাইজেশনে যাওয়ার জন্য তার যে সময়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা 3 থেকে 4 মাস। সো দ্যাটস ওয়াই হি অর শি ইজ গিভিং স্ট্রেস টু দ্য হোল অর্গানাইজেশন টু কমপ্লিট দিস প্রজেক্ট উইদিন 3 to 4 months। এই যে 2টা মাস সময় কমিয়ে দিল, এর ফলে যে এই ডেডলাইনটা আনরিয়েলিস্টিক হয়ে গেল, এটার দিকে জেনারেলি কারো মনোযোগ থাকে না। এরপরে আসছে আনডিউ প্রেশার ফ্রম ম্যানেজার্স। উপরে আমি এটা কিছুটা কাভার করেছি। আর একটা ট্রেন্ড আছে যেটা আপনারা অনেকেই দেখবেন। আপনারা দেখবেন যে সিনিয়র মিড বা মিড সিনিয়র লেভেল থেকে বর্তমান যুগে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে একটা চর্চা শুরু হয়েছে, সেটা হচ্ছে নোবডি উইল স্টে অন দেয়ার পজিশন মোর দেন 3 ইয়ার্স। এটার ব্যাপারে আপনারা কতজন একমত বা শুনেছেন এটা? হ্যাঁ, একজন। দেখি আর কয়জন দেখেছেন যে টপ বসরা জেনারেলি 3 বছরের জন্য আসে? হ্যাঁ। আর কেউ কি একটু হাত তুলবেন? অ্যাগ্রি, রেজ ইউর হ্যান্ডস, অথবা অ্যাগ্রি বললে হয় দুইটার যে কোনো একটা করতে পারেন। সবাই রেজ হ্যান্ড করলে তখন বোঝা যায় যে জিনিসটা আসলে সবার কাছে খুব পরিচিত। ওকে, তার মানে এটা পরিচিত। এটার একটা প্রবলেম আছে, এটা একটা প্রবলেমেটিক ফ্রেন্ড। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন 3 বছরের জন্য একজন লিডারকে কোনো একটা পজিশনে নিয়ে আসব, এবং কেবলমাত্র সে এই অর্গানাইজেশনেই 3 বছরের জন্য থাকবে, এবং এটা বাংলাদেশে প্রচুর পরিমাণ হয়, আমি দেশের নাম উল্লেখ করছি না। আমরা প্রচুর পরিমাণ বাইরের অন্য কতগুলো দেশ থেকে টপ বস বা লিডারদের নিয়ে আসি ইন আ সেক্টর হুইচ ইজ কোয়াইট ম্যাচিউর। লেটস সে একটা সেক্টর বাংলাদেশে এক্সিস্ট করছে মোর দেন 30 ইয়ার্স বা 40 ইয়ার্স। সেইখানে কি এতদিন পরেও বাংলাদেশে ম্যাচিউর লিডার নাই যে আমাদের মাঝে মাঝে বাইরে থেকে অবশ্যই একজন তো আনাই যেতে পারে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু যখন একটা বড় কোম্পানি তার ম্যানেজমেন্টের 40 to 50% তার বাইরের দেশ থেকে নিয়ে আসে, দেন ইটস এ বিগ প্রবলেম। বিকজ আমাদের এই মার্কেটটা অনেক বেশি ডাইনামিক, অনেক বেশি লোকজন থাকে বলে এটাকে খুব ইউনিক একটা মার্কেট হিসেবে ধরে নেওয়া হয়। সো এইখানে অনেক বিদেশিরা আসতে চায়, তারা চায় এখানে 3টা বছর কাটিয়ে গিয়ে সে এটাকে দেখাতে পারবে যে আই কেম টু এ কান্ট্রি ইন এ কোম্পানি ওয়ার দ্য হোল পপুলেশন ইজ মোর দেন 180 মিলিয়ন। সো আই ম্যানেজ এ লার্জ পপুলেশন এবং আই রিয়েলি ডিড ওয়েল, আই ডিড দিস দিস অ্যান্ড দ্যাট, সো আই ডিজার্ভ এ প্রমোশন। সো এই ধরনের ম্যানেজাররা যখন পার্টিকুলার কোনো পজিশনে চলে আসে, দে ডু এ হেইনাস থিং। So they will take steps without thinking what this particular step will have some sort of impact on the organization overall in the long term. যেহেতু সে 3 বছর পরে এখান থেকে তল্পি তল্পা গুটিয়ে চলে যাবে, সে অলওয়েজ চিন্তা করে যে আমার আসলে এমন কিছু একটা করা উচিত যেটা আমার সিভি কে অনেক বেশি এনরিচ করে। আমি চাই যে ওয়ার্ক ফোর্সটাকে কমিয়ে দেই, আমি অনেকগুলো লোক ছাঁটাই করি। অবশ্যই লোক ছাঁটাই করা যে কখনোই যাবে না আমি সেটা বলছি না, ইন সাম কেসেস অফ কোর্স উই নিড টু গো থ্রু সাম এফিসিয়েন্সি গেইন, এবং আমাদের মাঝে মাঝে কিছু কর্মী ছাঁটাই করার প্রয়োজন হতেই পারে। কিন্তু যখন সেটা কোম্পানির লং টার্ম পার্সপেক্টিভ গণনা না করে কেউ করে, দ্যাট দ্যাট ক্রিয়েটস এক্সট্রিম স্ট্রেস অন দ্য পার্ট অফ দ্য এমপ্লয়িজ। আরেকটা জিনিস আমরা শুরুতে আলাপ করেছিলাম, ব্লারিং বাউন্ডারিজ বিটুইন ওয়ার্ক অ্যান্ড পার্সোনাল লাইফ, ওয়ার্কিং অ্যারাউন্ড দ্য ক্লক ইন এক্সচেঞ্জ অফ ফ্লেক্সিবিলিটি। অর্থাৎ আমি বলছি, আমি মাঝে মাঝেই অফিস চলাকালীন সময়ে বাচ্চাকে স্কুলে দিয়ে আসবো, মাঝে মাঝে বাজার করতে যাব, মাঝে মাঝে ডেন্টিস্টের কাছে নিয়ে যাব ফ্যামিলি মেম্বারকে। ইন এক্সচেঞ্জ টু দ্যাট আই উইল বি ওপেন টু even have meeting on at 9 p.m., 8:30 p.m., 7:30 p.m. It doesn't matter. So এই যে চয়েসটা আমরা করছি, এটার আসলে একটা লিমিট রাখা চাই। আমাদেরও উচিত একদিকে যেমন ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ারের অ্যাবিউজ না করা, এবং
একই সাথে এটাও বলা যে না, আমরা ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার মানে এই না যে আমি প্রতিদিন রাত 7:30 8টা 8:30 বাজে মিটিং করব। এবং আমি যেহেতু বাংলাদেশি মানুষদেরকে অ্যাড্রেস করছি, আমি কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সাথে কাজ করেছি। আমরা ইউরোপ বা আমেরিকার মানুষদের সাথে যখন কাজ করতে যাই, ইন মোস্ট অফ দ্য কেসেস we need to adjust our timeline for them. They really do not adjust their timeline for us. Let's say আমাদের কিন্তু রবিবারে ওয়ার্কিং ডে বাংলাদেশে। বাংলাদেশে রবিবারের মিটিং করার জন্য আপনি কোনো বাইরের ইউরোপিয়ান অথবা আমেরিকানকে কখনোই পাবেন না। কিন্তু আপনার মাঝে মাঝে শুক্রবার দিন নিজেকে অ্যাভেলেবেল করতে হয় টু সাপোর্ট দেম। সো ইট ওয়ার্কস লাইক দ্যাট। তো আবার মূল কথায় ফিরে আসছি, আমরা বলছি যে ফ্লেক্সিবিলিটিকে আমাদের ডিফাইন করতে হবে, এবং ফ্লেক্সিবিলিটির বিনিময়ে আমি আমার 24/7 পুরো জীবনকে অফিসের জন্য বা ওয়ার্ক প্লেসের জন্য দেব না। এরপর আসছে ফিয়ার অফ লুজিং জব, এবং আমি মনে করি এটা বাংলাদেশে খুবই একটা তীব্র সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর কারণ হচ্ছে বাংলাদেশের এইচআররা বিশ্বাস করে যে when someone gets older, when we are getting into our late 40s, and even some of us are getting into early 50s, so তাদের তো অবশ্যই কম্পেনসেশন এবং বেনিফিট প্যাকেজটা বেশ বড় হয়েছে। তখন এইচআর খুব সহসাই চিন্তা করে যে why do I not replace this guy with someone in their early 30s? Maybe I can get another resource in half of the salary that I'm paying this guy or this lady. সো এইটার কারণে, এবং বাংলাদেশে যেহেতু সোশ্যাল সেফটি নেট নাই, সেই জন্য বাংলাদেশের মানুষের চাকরি হারানোর যে ভয়, সেটা কিন্তু অনেক বেশি, এবং এটা কিন্তু মানুষকে ট্রেমেন্ডাসলি স্ট্রেস দেয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। সো এটা কিভাবে ডিল করব, আমি কোনো একটা জায়গায় গিয়ে এটা অ্যাড্রেস করব। এরপরে আছে লিমিটেড টাইম ফর এক্সারসাইজ অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড অফকোর্স ওই যে কিছুক্ষণ আগে আমি বললাম, আমরা যেহেতু 24/7 কাজের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছি, সেজন্য আমার এক্সারসাইজ করার টাইম নাই আর ফ্যামিলিকে দেওয়ার জন্য কোনো টাইম নেই। আমি একটু সবার কাছ থেকে একটু জানতে চাই, আপনারা কারা কারা নিয়মিত সপ্তাহে 4 থেকে 5 দিন এক্সারসাইজ করেন, অথবা নিয়ম করে 30 থেকে 40 মিনিট হাঁটেন টানা? হাত তুলেন দেখি। আচ্ছা। হুম। দেখি আমি আজকের ওয়েবিনারের শেষ পর্যন্ত গিয়ে আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারি কিনা। কামরুল হাসান ভাই, হোয়াট ইফ এইচআর ইজ 50? ও আচ্ছা, এইচআর এর বয়সী যদি 50 হয়ে যায়, না তারাও আসলে ছাড় পায় না, তারাও তাদের সিনিয়র মানুষদের কাছ থেকে তারাও আসলে এই জিনিসের সম্মুখীন হয়। আর কামরুল ভাই, এখানে আমি একটা কমেন্ট করব, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে একটা ব্যাপারে যত্নশীল হতে হবে, সেটা হলো কেউ বয়স্ক হয়ে গেলে তাকে রিপ্লেস করে ফেলবো না, এইটার জন্য একটা কালচার তৈরি হতে হবে ওভারঅল। তো এবং নিজেকে অর্গানাইজেশনের রিলেভেন্ট রাখা, নতুন স্কিল অ্যাডপ্ট করা, এই সবগুলো জিনিস আসলে প্রয়োজন হবে। সো আইল গেট ব্যাক টু দ্যাট। তো অনেকেই বলেছেন, হ্যাঁ এটা সত্যি কথা, বেশিরভাগ মানুষই তাদের ফিজিক্যাল ওয়েলবিং এর জন্য কোনো সময় রাখছেন না। এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনারা খেয়াল রাখবেন, যে ফিজিক্যাল ওয়েলবিং উইল লিড ইউ টু মেন্টাল ওয়েলবিং অ্যাজ ওয়েল। কেননা আমরা ডোপামিন ডিটক্স বা ডোপামিন নিয়ে তো প্রচুর পরিমাণ কথা শোনেন। সো এই যে আমরা বিনোদনের জন্য খুব সহসাই অফিস থেকে যখন ফিরি, আমি একটু অভিনয় করে দেখাই আপনাদেরকে, আমি যখন স্যার অফিস থেকে ফিরে স্যার আসি। একটু দেখতে দেখতে স্যার যদি কিছু মনে না করেন স্যার, ওই আপনার মুখের সামনে দিয়ে স্যার আপনার নামটা যদি একটু স্যার সাইড করে রাখা যেত স্যার, আপনার ফেসটা দেখা যাচ্ছে না স্যার ক্লিয়ারলি স্যার। ও আচ্ছা, এইবার হয়তো দেখা যাবে, ঠিক আছে। স্যার জি স্যার, থ্যাংক নামটা ইউ স্যার। সরানোর প্রয়োজন নেই, ক্যামেরার পজিশনটা ঠিক করতে হবে। আচ্ছা, ঠিক ক্যামেরা আছে। কন্ডিশনটা ঠিক করলে হবে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে। এটাও আমি আমার ফিজিক্যাল ওয়েলবিং এর জন্য করেছি, আমি যেহেতু স্ট্রেট হয়ে বসেছি, ল্যাপটপটা একটু উঁচুতে রেখেছি, সেজন্য এরকম মনে হচ্ছিল। আচ্ছা, আমরা আবার মূল আলাপে ফিরে আসছি। এবং ফাইনালি টক্সিক এন্ড আনপ্রোডাক্টিভ ওয়ার্ক কালচার, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। পুয়ার লিডারশিপ, আনইকুয়াল অ্যাপ্লিকেশন অফ স্ট্যান্ডার্ড টু এমপ্লয়িজ। ধরেন অনেক অর্গানাইজেশন আমি দেখেছি, খুব একটা বাংলাদেশি কোম্পানির একটা উদাহরণ দিয়ে, অবশ্যই আমি নাম উল্লেখ করব না। একজন একটা বাংলাদেশি কোম্পানিতে জয়েন করেছে একটা এমএনসি থেকে। এখন কিছুদিন পরে তার বাবা আইসিইউতে, সে ঢাকায় এসেছে। ঢাকায় আসার পরে সে বাবাকে দেখে আবার ফেরত যাচ্ছে, বিকজ তার ইয়ঙ্গার ব্রাদার ইজ টেকিং কেয়ার অফ হিজ ফাদার। তো
তো রাস্তায় যেতে যেতে পরের দিনই শুনলো যে তার বাবা মারা গেছে, সো তাকে আবার ফেরত আসতে হয়েছে ঢাকায়। এই লোক যখন ঢাকায় এসছে তার বাবার আহ মৃত্যু পরবর্তী কাজগুলো, জানাজা, কবরস্থ করা, আহ, কয়েকদিন থাকা ফ্যামিলি মেম্বারদের সাথে, সেটা করতে যখন এসেছেন, তখন ওই দেশীয় কোম্পানির এইচআর থেকে মেসেজ আসছে, মিস্টার অমুক, আপনি কিন্তু 2 মাস হয়েছে জয়েন করেছেন, বাবা মারা যাক আর যাই করেন, যাই হোক, এত ছুটি কিন্তু নেওয়া যাবে না, তাহলে আপনাকে ফায়ার করে দেওয়া হবে। সো এই হচ্ছে আমাদের টক্সিক এবং আনপ্রোডাক্টিভ ওয়ার্ক কালচার দ্যাট উই লিভ থ্রু। সো এটার ফলে আমাদের যে স্ট্রেস পড়বে এই ব্যাপারে তো কোনো সন্দেহের অবকাশ নাই। আর টপ 10 ওয়ার্কপ্লেস স্ট্রেসের এগুলোর মধ্যে যদি আমরা নাম নিতে চাই, এগুলো গবেষণা থেকে পাওয়া জিনিস। লো স্যালারিস, এন্ড অন টপ অফ দ্যাট প্রতি বছর আমাদের ট্যাক্স আরো বাড়ছে আমরা যারা চাকরি করি, এবং ইনফ্লেশন তো আছেই, ফলে লিটারেলি আমাদের বেতন আসলে কমছে অন টপ অফ আওয়ার স্যালারিজ বিং ভেরি লো। এরপরে আছে লং আওয়ার্স, এক্সেসিভ ওয়ার্কলোডস। আরেকটা তো আমি আলাদা করে এখানে উল্লেখ করি নাই, আমাদের অনেক কোম্পানিতে এখনো, আমি জানি না কতগুলো কোম্পানি এগুলো থেকে বেরোতে পেরেছে, সেটা হচ্ছে সন্ধ্যার পরে বস না বেরোনো পর্যন্ত আমরা কেউ বেরোবো না। এবং এটা একটা দুষ্ট চক্র। বস ভাবে যে না, এরা তো বসেই আছে, আমি একটু পরে যাই, আর সবাই ভাবে যে উনি না গেলে আমরা কি করে যাই। এই যে একটা চক্র, কেন আমার কাজ না থাকলে আমি 6টার পরে যেতে পারবো না? কেন এরকম হবে যে আমি চলে গেলে, ও আচ্ছা, হি ইজ নট দ্যাট মাচ কর্ডিয়াল, অর হি ইজ নট দ্যাট মাচ ডেসপারেট টু সার্ভ দ্য কোম্পানি। এই যে এই ব্যাপারটা খুবই স্ট্রেসফুল। উপরে উঠার জন্য আসলে অপরচুনিটিস নেই, আনইন্টারেস্টিং ওয়ার্ক, অনেক বোরিং কাজ থাকে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আমি কুইকলি বলে যাই, যদিও আজকের ওয়েবিনারের সাথে হয়তো খুব ডিরেক্টলি রিলেটেড না। যেগুলো বোরিং কাজ আছে, রুটিন কাজ আছে, সেই কাজগুলোই কিন্তু প্রথমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে রিপ্লেস করবে। সো ইফ এনি ওয়ান অফ আস আর বিং ইনভলভড ইন আনইন্টারেস্টিং ওয়ার্ক, রুটিন ওয়ার্ক, we should start thinking that what else we could do in our career. আমরা হয়তো নতুন একটা স্কিল শিখতে পারি, we could start planning to move into our next job. এরপরে আছে ল্যাক অফ সোশ্যাল সাপোর্ট। সবাই আপনাকে কতটুকু সাপোর্ট দিচ্ছে অফিসের মধ্যে বা বাইরে। নট হ্যাভিং এনাফ কন্ট্রোল ওভার জব রিলেটেড ডিসিশনস, আপনাকে এম্পাওয়ার করা হয় না। অর্গানাইজেশনের কালচার ভালো না। ব্যাড ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, এটাও আমরা আসলে বলেছি। রিলেশনশিপ এট ওয়ার্ক, অনেক পলিটিক্স, ইন্টারনাল পলিটিক্স আছে, এবং ফিজিক্যাল ওয়ার্ক এনভায়রনমেন্ট ইন মোস্ট অফ দ্য অফিসেস। হয়তো আমরা যেভাবে বসি, যেভাবে করে টেবিল চেয়ার গুলো দেওয়া হয়, সেগুলো হয়তো আমাদের ফিজিক্যাল ওয়েলবিং এর জন্য সবচেয়ে বেস্ট সুইটেড না। এরপরে আমরা আসি যে আলাপগুলো আমরা কিছুক্ষণ আগে করেছি, আর একটু হয়তো একটু ভিতরে যাব। স্টিপ টাইমলাইন্স উইদাউট বিজনেস রিজনস। যেমন ধরেন, আপনার কখনোই রিপোর্টিং কোনো রিকোয়ারমেন্ট হতে পারে না যে যেটা আপনার শুক্রবার দিন দিতে হবে, অর্থাৎ উইকেন্ডে কোনোদিন রিপোর্টিং রিকোয়ারমেন্ট কারো থাকতে পারে না। কিন্তু এটা আমরা ডে ইন ডে আউট দেখি যে প্রচুর পরিমাণ মানুষ, ধরেন একজন ডিরেক্টর মানুষ বললেন যে আমি অমুক রিপোর্টটা খুব শিগগির দেখতে চাই, এটা উনি বললেন বৃহস্পতিবার বিকেল বেলা। উনি শিগগির দেখতে চেয়েছেন, উনাকে কিন্তু তাকে রিপোর্ট করে যে জেনারেল ম্যানেজার, ওই ভদ্রলোক কিন্তু জিজ্ঞেস করেন না, স্যার is it okay if we show it on Sunday second half? I'll take the time Sunday first half to prepare the report with my teammates. এটা জিজ্ঞেস না করেই ওই জেনারেল ম্যানেজার এসে তার টিমের ম্যানেজার বা অন্যান্য যারা এমপ্লয়ি আছে, এই শোনো, বড় স্যার বা ডিরেক্টর সাহেব এটা তাড়াতাড়ি দেখতে চেয়েছেন, সো এটা এখনই করো, কালকে শুক্রবার সকালে করে দুপুরের মধ্যে এটা বসকে পাঠাতে হবে। হ্যাভিং সেড দ্যাট, সে কখনো চেকই করে নাই ডিরেক্টরের সাথে যে এটা উনি শুক্রবারের মধ্যে চেয়েছেন কিনা। যেমন আমি অনেক বছর আগের একটা কোম্পানির একটা কথা বলি, একজন একটা কমেন্ট করেছেন, এটা পড়ে নিচ্ছি, খুব দারুণ। কোন একজন সিইও আমার একটা কোম্পানিতে এসেছিলেন, সে হচ্ছে ওইরকম একজন লোক যিনি এসে প্রথমে সবগুলো কাজ থামিয়ে দেন, না কোনো কাজ এখন চলবে না, আমি আগে বুঝে নেই। উনি বললেন যে আমি আগে কস্ট কাটিং এর একটা ইনিশিয়েটিভ নেব, আগে কস্ট কমাইতে হবে, কস্ট কমাইতে হবে। কিন্তু উনি অনেককে বলছে, এখন অ্যাডমিনের লোকজন ভাবছে আমাদেরও তো কস্ট কাটিং এর জন্য কিছু করা দরকার। তাকে কিন্তু এক্সপ্লিসিটলি কেউই কিছু বলে নাই, কিন্তু অ্যাডমিনের লোক কি করলো জানেন?
কয়েকদিন পরে দেখলাম দুপুরবেলা নাগাদ টয়লেট টিস্যু শেষ, টয়লেট টিস্যু আর দিচ্ছে না কেন? না এখন থেকে আমরা টয়লেট টিস্যু দূরে দিব। তো আমি তো ওখানে থামার মানুষ না, আমি জিজ্ঞেস করলাম ভাই আপনাদেরকে কি কোনো অফিসিয়াল কিছু বলেছে যে এটা করতে হবে? বলছে না, আমাদের যিনি ম্যানেজার আছেন উনি বলেছেন সিইও সাহেব যেহেতু বলেছে যে কস্ট কাটিং করতে হবে, সো আমরা অলরেডি কস্ট কাটিং শুরু করে দিছি। এবং ধরেন চায়ের দুধ বা অন্যান্য জিনিস যেগুলো ছিল ওগুলো সবগুলো দুপুর নাগাদ শেষ হয়ে যাচ্ছে। মানে তারা দিবে না, অ্যাডমিন অলরেডি যেন সুনজরে আসে নতুন এমডির কাছে বা নতুন সিইওর কাছে, অলরেডি এটা করা শুরু করেছে। ইট হ্যাপেন্স। আপনারা হাসছেন এবং আমরাও আমি নিজেও অনেক হাসছি। এটা কিন্তু আমরা অনেকেই করি, যে যেটা আমাদের কাছে চাওয়া হয়েছে তার থেকেও আরো বেশি আমরা এক কাঠি সরেস হয়ে আমরা সেটা করবার চেষ্টা করি। এরকম আরেকটা ভালো উদাহরণ, আপনারা যেহেতু হাসছেন আমিও একটু লাই পেলাম। আরেকটা উদাহরণ হচ্ছে, ধরেন একজন মানুষ, একজন হায়ারিং ম্যানেজার একটা পোস্টে কাউকে রিক্রুট করছে এবং উনার বাজেট ৮০,০০০ টাকা, উনি ৮০,০০০-এ রিক্রুট করবে এবং ৮০,০০০-এ রিক্রুট করতে কোনো সমস্যা নাই। কিন্তু এইচআর এর যিনি নেগোশিয়েট করছেন উনি একটা ধনুক ভাঙা পণ করছেন যে না, আমি কোনো মতে ৭০,০০০-এর বেশি করব না। এবং হয়তো এমন সময় আমি দেখেছি যে হায়ারিং ম্যানেজারের সাথে কথা না বলে বলেছে যে না উনি আগ্রহী না, এই জন্য আমি উনাকে না করে দিয়েছি। পরে যখন ইনভেস্টিগেট করতে গেছে দেখেছে যে ইভেন দো দেয়ার ওয়াজ অ্যাপ্রুভাল টু হায়ার হিম উইথ 80,000 স্যালারি, এইচআর টুক দ্যাট এডিশনাল ইনিশিয়েটিভ, মানে উনি নিজে থেকে আগ বাড়িয়ে কোম্পানির একটা মঙ্গল করে দিয়েছেন যে না আমি তাকে রিক্রুটই করলাম না, না এত টাকা দিয়ে রিক্রুট করব না, আমার মনে হচ্ছে এ এত যোগ্য না। whereas he is not the person or she is not the right person to take that call. এরপরে আমরা যাই ইম্প্যাক্ট অন এমপ্লয়ি মোরাল। এখানে কিন্তু একটা ব্যাপার আছে দেখেন, যখন আপনি এক সপ্তাহ আগে থেকে শুক্রবার দিন সকালে একটা প্ল্যান করেছেন যে আপনি আপনার একজন আত্মীয়ের বাসায় যাবেন। বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে স্ট্রেস রিলিফ করার জন্য কিছু ভালো বুদ্ধি দেই। শুক্রবার সকালে আপনি কি কি করতে পারেন? আপনার বাবা মা যদি বেঁচে না থাকে, বাবা মা বেঁচে থাকলে তো অবশ্যই বাবা মার সাথে সময় কাটাতে যাওয়া উচিত। আর যদি তারা আপনার সাথে অবস্থান করে তাহলে আপনি আপনার সেই বন্ধু বান্ধবদের বাবা মাকে দেখতে যেতে পারেন যারা তাদের বাবা মাকে দেখতে বিদেশ থেকে আর আসছে না। আমি নিজে আমার অনেক বন্ধু বান্ধবের মা এবং বাবাকে কল করেছি বিভিন্ন সময় এবং তারা কাঁদে এবং তারা বলে যে বাবা, ইভেন তুমি যদি তোমার ফ্যামিলি নিয়ে আসো উই কুড হ্যাভ গট সাম টেস্ট অফ গ্র্যান্ড চিলড্রেন এন্ড এভরিথিং। আমরা তো আমাদের গ্র্যান্ড চাইল্ডদেরকে দেখতে পারি না। সো দিস ইজ ওয়ান আইডিয়া আই ক্যান গিভ টু অল অফ ইউ, ইট উইল রিয়েলি হেল্প ইউ অ্যালট। আবার মূল কথায় ফিরে আসছি, এমপ্লয়ি মোরাল। আপনি ধরেন চিন্তা করছেন আপনার বেস্ট ফ্রেন্ডের মা আর বাবাকে আপনি শুক্রবার দিন সকাল 10টা থেকে 11টায় আপনি দেখতে যাবেন। এটা আপনি প্ল্যান করেছেন, তারা বসে আছে, আপনি যাবেন। তো এরকম দারুণ একটা জায়গায় যেখানে আপনি যাচ্ছেন, ইভেন আপনি আপনার বাচ্চাকে হয়তো প্রমিস করেছেন তাকে একটা পার্কে নিয়ে যাবেন বা কোনো একটা খেলাতে নিয়ে যাবেন। সে সময় যদি আপনি অফিস থেকে একটা কল পান, ইউ ক্যান অলওয়েজ গেট এ কল, দ্যাট ইজ নট এ প্রবলেম। কিন্তু যখন ফোন করে আপনার কাছে এমন একটা জিনিস চাওয়া হয় হুইচ ইজ নট দ্যাট আর্জেন্ট, আপনার কাছে একটা রিপোর্ট চাওয়া হচ্ছে, অথবা আপনি কি এই জিনিসটা দেখেছিলেন, আপনি কি একটু দেখে ফিডব্যাক দিতে পারেন, অথচ তার কোনো বিজনেস আর্জেন্সি নাই, এক্সেপ্ট ফর অনলি ওয়ান, যে ডিরেক্টর সাহেব চাচ্ছে এটাই আর্জেন্সি, অথবা সিএক্সও সাহেব এখনই চাচ্ছেন, এইটা কখনোই বিজনেস আর্জেন্সি হতে পারে না। ইন এনি কেস এটা একটা আর্জেন্সি হতে পারে। ধরেন একজন টেলিকম সেক্টরে কাজ করে, তার সিইও বা এমডি বিদেশে গেছে, বিদেশে যাওয়ার পরে রোমিং কাজ করছে না, সেটা যদি তাকে করে দিতে বলে তাহলে সেটা একটা বিজনেস আর্জেন্সি, দ্যাট ইজ ওকে। কিন্তু ছুটির দিন সকালে ফোন করে এমন একটা কাজ করতে দেওয়া যেই কাজটা আসলে তেমন জরুরি কিছু না, সেটা এমপ্লয়ীদের মোরালের উপরে সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট ফেলে। আরেকটা জিনিস বলি যেটা আপনারা এখন দেখি আপনাদের থেকে বলি, কারা কারা এটা নিয়ে খুব বিরক্ত যখন কোম্পানি তাদের পিকনিকের আয়োজন করে শুক্রবার বা শনিবারে? দেখি হাত তোলেন, কারা কারা এটা এক্সপিরিয়েন্স করেছেন? আমি জানি যে এটা অনেকে হ্যাঁ বলবেন। আই ইউজ টু হেট ইট সো মাচ যে আই ডু নট ওয়ান্ট টু গো আউট উইথ পিপল আউটসাইড মাই ফ্যামিলি ওভার দ্য উইকেন্ড, রাইট? সো আমি যখন ক্যারিয়ারের শুরুর দিকে ছিলাম আই ইউজ টু মেক প্রমিস টু মাই সেলফ দ্যাট ওয়েন আই উইল বি এ লিডার আই উইল নেভার অ্যারেঞ্জ ইট অন দ্য উইকেন্ড। সো আই হ্যাভ ম্যাটেরিয়ালাইজড ইট এবং আমি এটা বাস্তবায়ন করেছি। আমার আমার টিমের টিম বিল্ডিং বা পিকনিক এই ধরনের কোনো জিনিসপত্র আমি কখনো উইকেন্ডে করি না। আমি সেটার জন্য বড়দের সাথে বার্গেন করি এবং আমি বলি যে ইউ নিড টু স্যাক্রিফাইস ওয়ান ওয়ার্কিং ডে বিকজ
ইউ হ্যাভ কেপ্ট বাজেট ফর দিস, এবং আপনারা যেহেতু বাজেট রেখেছেন তার মানে এটা একটা অফিসিয়াল কাজ, তাহলে অফিসিয়াল কাজ শুক্রবারে কেন হবে? অফিসিয়াল কাজ শুক্রবারে হওয়া যাবে না। আচ্ছা, এটাও ভালো জিনিস বলেছেন, পিকনিকই নাই, বাজেট না থাকলে অবশ্য পিকনিক হবে না। আচ্ছা, এরপরে আমরা আসি যে না, এই স্লাইডের জিনিসপত্রগুলো আমরা অলরেডি কভার করেছি, আমরা একটু কুইকলি যাই, কারণ আমাদের ওই জায়গাটাতেও বেশ সময় ব্যয় করতে হবে যে আমরা কি করে এই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসতে পারি। টক্সিক ওয়ার্কিং এনভায়রনমেন্ট, excessive pressure can foster a toxic atmosphere that harms employee morale and well-being. আমরা ইদানিং যেটা দেখি, সবচেয়ে বাজে কালচার হলো একজন ম্যানেজার যদি কাউকে ডেকে নিয়ে এসে তার মুখের সামনে বলে যে ইউ আর গুড ফর নাথিং and your performance is not up to the mark. You will never be a good manager and you can never progress in your career if you behave like this with your subordinate employees. ফিডব্যাক দেওয়ার, বিকজ আপনি কিন্তু একটা ইন্টারভিউর মাধ্যমে একজনকে হায়ার করেছেন, he or she has progressed in his career and come to this position. So for one bad performance or for one or two mistakes, you really cannot tell someone that you are good for nothing. আমাদেরকে যেই কনস্ট্রাকটিভ কোয়েশ্চেন গুলো করতে হবে, এর আগে আমি একটু জিজ্ঞেস করি, এখানে কারা কারা আছেন যারা এমপ্লয়ি ম্যানেজ করেন? হাত তোলেন দেখি, মানে যাদেরকে রিপোর্ট করে অন্যরা আছে, এরকম কয়জন আছেন? ওকে, ভেরি গুড। সো আমরা, আপনারা হয়তো অলরেডি এটা প্র্যাকটিস করেন। আমাদের সবচেয়ে ভালো সাপোর্টিভ একটা সেশন হতে পারে আমার এমপ্লয়ীদের সাথে হচ্ছে, কেউ যদি পারফর্ম ভালো না করে আমরা বলতে পারি তাদেরকে, আপনাকে কয়েকদিন ধরে খুব মনমরা দেখাচ্ছে, ক্যান আই হেল্প ইউ ইন এনি ওয়ে, ইজ এভরিথিং ওকে উইথ ইউ, মেবি আই এম নট সিইং ইউর বেস্ট সেলফ ফর কোয়াইট সাম টাইম, হাউ ক্যান আই হেল্প ইউ ভাইয়া বা আপু, ইজ দেয়ার এনিথিং দ্যাট আই ক্যান হেল্প ইউ উইথ। তখন সে ওপেন আপ করবে। তারপর আরেকটু যাবেন, আচ্ছা এই যে প্রজেক্টের যে পারফরমেন্সটা, আপনার কি মনে হয় যে এটা আরেকটু ভালো করা যেত? তখন উনি নিজে থেকে বলবে, হ্যাঁ ভাইয়া, আই নো দ্যাট আই হ্যাভ নট পারফর্ম ভেরি ওয়েল। তখন আপনি জিজ্ঞেস করেন, হাউ ক্যান আই হেল্প ইউ, আপনার কি আরো রিসোর্স লাগবে নাকি আপনার কোনো একটা জায়গাতে সমস্যা হচ্ছে? তখন উনি হয়তো বলবেন যে আমার আসলে অনেক বেশি স্ট্রেসড মনে হচ্ছে, আমার কাজে মন বসছে না, অনেকদিন ধরে ছুটি নিচ্ছি না, অথবা আমার কাছে এই প্রজেক্টে আমি অ্যাসাইনমেন্টই চাই নাই, আমার আসলে একটা স্কিলে কমতি আছে। তখন আপনি তাকে সাপোর্ট করেন, অথবা আপনি তাকে বলেন যে ভাইয়া, আমার আসলে এই প্রজেক্টটা নিয়ে আমি নিজে অনেক প্রেসারে আছি, মেবি ইউ ক্যানট গিভ ইউর 100% ফর সাম পার্টিকুলার রিজন, আপনার নিশ্চয়ই একটা জাস্টিফাইড রিজন আছে, আপনি আসলে কারণটা আমাকে শেয়ার করেন, আমার এটা সলভ করতে হবে, বিকজ আদারওয়াইজ ইফ আই ক্যানট হেল্প ইউ আই উইল বি ইন ট্রাবল, সো প্লিজ হেল্প মি। এইভাবে যদি আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে কাউকে ফিডব্যাক দিতে পারি, দ্যাট উইল নট বি গিভিং আনডিউ প্রেশার ফ্রম ম্যানেজার সাইড। এই আমরা যদি উল্টো ভাবে করি, এই যে ভাই আপনার সমস্যা কি হয়েছে, আপনি তো কয়েকদিন ধরে ঠিক মতো পারফর্ম করছেন না, এটা আসলে এমপ্লয়ীদের বার্ন আউটে চরম ভাবে একটা ইম্প্যাক্ট ফেলে, উই রিয়েলি ক্যানট অ্যাফোর্ড ইট ইফ উই ওয়ান্ট টু বি গুড ম্যানেজার্স এন্ড গুড হিউম্যান বিং। আর এই জিনিস খেয়াল রাখবেন, আমার জীবনের যিনি প্রথম ম্যানেজার ছিলেন তার সাথে আমার এখনো সম্পর্ক আছে, উনি আমার কাইন্ড অফ, আমি তার সাথে এখন যোগাযোগ করতে হয় ইন্টার কোম্পানি, উনি আমার কাউন্টার পার্ট হিসেবে আছেন অন্য জায়গায়, কিন্তু আমাদের মধ্যে যে সুন্দর একটা রিলেশনশিপ, এবং আমি একটা সুন্দর জেস্চার ওনার থেকে শিখেছি। আমি তখন একজন ফ্রেশ গ্রাজুয়েট, বুয়েট থেকে পাশ করে আমি চাকরিতে ঢুকেছি। তা আমার তো অফিসে কাজ নাই, আমি বসে বসে ইন্টারনেটে বিভিন্ন জিনিস দেখি, কিছু ট্রেনিং করি। উনি আমাকে এসে বলছেন যে আরিফ, তুমি কি ব্যস্ত? আমি তো প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালাম যে ওনার সমস্যা কি, উনি আমাকে জিজ্ঞেস করছে যে ব্যস্ত কিনা। বললাম হ্যাঁ, না ভাই আমি তো ব্যস্ত না, আমি ফ্রি। বল কি না, তুমি কি এখন কথা বলতে পারবা, তোমার সাথে একটু কথা বলতাম। তা আমি তো অবাক যে কি না কি কথা বলে, নাকি বলবে যে তোমাকে আর দরকার নেই। তারপরে উনি আমাকে একটু রুমে গিয়ে বললেন যে উনি আমাকে নিয়ে কি প্ল্যান করছেন, সামনের 6 মাসে উনি আমার কতটুকু গ্রোথ চান, আমি কি কি কাজে পার্টিসিপেট করে আসলে শিখতে পারবো। এই যে এই কথাটা উনি সিম্পলি বলতে পারতেন, আরিফ কাম টু দিস রুম, আই ওয়ান্ট টু টক টু ইউ অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যানিং, রাইট? এটা না করে উনি যে আমার কাছে পারমিশন চেয়েছেন, এটা আমি আজকের দিন পর্যন্ত, আমার ক্যারিয়ারে এখন প্রায় 18-19 বছর, আমি এখনো করি। ইফ আই কল সামওয়ান উইদিন অফিস আওয়ার or after office hour, I always seek permission. In fact, I would rather tell you যে অফিস আওয়ারের পরে যদি কাউকে ফোন করতে চান, আমার মনে হয় যে ইটস বেটার টু টেক এ পারমিশন, যে ইফ ইউ আর ফ্রি লেট মি নো ইফ আই ক্যান কল ইউ। আর যদি আর্জেন্ট হয় অফকোর্স ইউ ক্যান অলওয়েজ কল, বাট
If it is not urgent, I always say that we should seek permission whether we can call them. অনেকে হাততালি দিচ্ছেন, আমি জানি না হাততালি ব্যাপারটা কি অ্যাপ্রুভালের ব্যাপার কিনা। আমাদের এই প্র্যাকটিস গুলো আসলে সবাইকে আস্তে আস্তে নিয়ে আসতে হবে, কিন্তু সবগুলো যে একদিনেই করতে হবে বা করা যাবে সেটা না। অনেকের কাছে এগুলো ফরেন মনে হবে, কিন্তু দিজ আর রিয়েলি গুড প্র্যাকটিসেস দ্যাট অফকোর্স আই মাইসেলফ হ্যাভ সিন দিজ ইন প্র্যাকটিস। এমন না যে এগুলো কোনো ফেরি ল্যান্ড থেকে এনে ফেরি টেল বলছি, এমন কোনো ব্যাপার না। ডিক্রিজ প্রোডাক্টিভিটি নিয়ে আমরা কথা বলেছি, এটা নিয়েও আসলে আমরা কথা বলেছি, ডিমিনিশিং লাইন বিটুইন ওয়ার্ক এন্ড পার্সোনাল লাইফ। এইখানে যদি নতুন কিছু আসলে বলতে চাই, হ্যাঁ, একটা হচ্ছে যে আমাদের অনেস্ট হতে হবে নিজেদের সাথে। আমরা যখন রিমোট ওয়ার্ক করি, আমি আবারও এখানে কোনো দেশের নাম নিব না, অন্যান্য দেশের ক্ষেত্রে আমি দেখেছি বাংলাদেশেই প্রফেশনালদের চাইতে অন্যান্য দেশের প্রফেশনালদের প্রফেশনালিজম বেশি। মিনিং দ্যাট of course when I am doing home office I enjoy some flexibility, but that flexibility does not mean যে বেলা 11টায় আমাকে জিজ্ঞেস করছে যে ভাই আপনি কি ল্যাপটপের সামনে আছেন, আমার একটা কাজ দরকার ছিল। আপনি বলবেন ভাই আমি তো মাছের বাজারে আসছি, আমি আধা ঘন্টা 1 ঘন্টা পরে বাসায় যাব, তারপর আমি আপনাকে কল দিব। সো আর উই সাপোজ টু গো টু ফিশ মার্কেট ইন দ্য মিডল অফ দ্য ডে at 11:30 a.m. when we are doing home office? Is it justified for our job? It is not. সো এই জন্য আমাদের মধ্যে, আমরা যেহেতু এভাবে করে ম্যাল ইউজ করি জিনিসটাকে, আমাদের মধ্যে একটা গিল্টি ফিলিংস কাজ করে। এই গিল্টি ফিলিংস এর জন্যই আমরা তখন অফিস থেকে সাইন আউট করি না। উই কিপ অন ওয়ার্কিং বিয়ন্ড অফিস আওয়ার্স। সো আমার মনের মধ্যে থাকে আমি তো 11টা বাজে মাছ কিনতে গেছিলাম আর 12টা বাজে বাচ্চাকে স্কুল থেকে পিক করতে গেছিলাম। সো if they are calling a meeting at 8:30 p.m. and I have guests in my house, still I'm going to sit in front of the laptop and I will attend that meeting because I have some guilty feelings inside. So এই জন্য এই জায়গাটাতে আমাদেরকে লাইন টানতে হবে। If someone is giving you that flexibility that you can work from home, আপনার ওইটুকুই ফ্লেক্সিবিলিটি যে আপনাকে কমিউট করে অফিসে যেতে হচ্ছে না, আপনার যাওয়ার সময়ের 1 ঘন্টা আসার সময়ের 1 ঘন্টা বেঁচে যাচ্ছে। ইউ ক্যান এনজয় ইউর লাঞ্চ আওয়ার উইথ ইউর ফ্যামিলি মেম্বার। এবং আমি বলি আসলেই তো প্র্যাকটিক্যালি কেউ যদি চায় তার লাঞ্চ টাইমটাকে 10 মিনিটে লাঞ্চ করে বাকি 50 মিনিট আসলে আপনি মাছের বাজারে গিয়ে মাছ কিনে আনতে পারেন এবং আপনার বাচ্চাকে পিক করে আনতে পারেন। সো ওই জায়গাগুলোতে আমাদেরকে নিয়মতান্ত্রিকতা আনতে হবে। অর্থাৎ আই নিড টু ড্র দিস লাইনস যে ইভেন ইফ আই ডু হোম অফিস ইট ডাজ নট নেসেসারিলি মিন দ্যাট আই উইল ওয়ার্ক আপ টিল 9 p.m. and 10 p.m. আপনারা কেউ কেউ হয়তো হাসছেন যে আরিফ ভাই তো কিছুক্ষণ আগেই বললেন যে উনিও 9টা বাজে ল্যাপটপ বন্ধ করে। আমি অবশ্য খোলা রাখি অন্যান্য কাজের জন্য, বিকজ আমি অফিসের ল্যাপটপেও অনেকগুলো জিনিস ইন্টিগ্রেটেড হয়ে আছে আমার লাইফের। সো কোনো কিছু করতে গেলে আমি ওখান থেকে করি বলে আমার ল্যাপটপটা খোলা থাকে। হ্যাভিং সেড দ্যাট, আমি নিজেও এটার মাঝে মাঝে বেশি দেই আমার ওয়ার্ক প্লেসকে, কিন্তু ওই দিক থেকে কোনো কিছু মিস হয় না, অর্থাৎ আমি কাজের সময় আসলে মাছের বাজারে যাই না আর কি। আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটা থেকে, এটা থেকে টেক অ্যাওয়ে হচ্ছে আমাদেরকে ফাইন লাইন টানতে হবে যে ফ্লেক্সিবিলিটি মানে কি এবং আমার ওয়ার্ক লাইফ কতটুকু এবং পার্সোনাল লাইফ কতটুকু। ফ্লেক্সিবিলিটি ডাজ নট নেসেসারিলি মিন দ্যাট দেয়ার ইজ নো লাইন। এরপরে আসছে ফিয়ার অফ লুজিং জব উইথ এজিং। আমি শুরুতে বলছিলাম আমরা এমন একটা দেশে থাকি যেটা উন্নত দেশগুলোর মতো না, এবং এই জন্যই দেখবেন বাংলাদেশের প্রচুর মানুষ, ইভেন আই হ্যাভ সিন পিপল ইন দেয়ার 40s নাও মুভিং টু কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, অনলি সাইটিং দ্য রিজন দ্যাট ভাই আমার এত আত্মীয় স্বজনকে বাদ দিয়ে বাবা মাকে দূরে রেখে চলে যেতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু আমি যাচ্ছি বিকজ আমি বাংলাদেশের জব মার্কেটের অবস্থা ভালো দেখতে পাচ্ছি না। আই এম ফিয়ারফুল অ্যাবাউট লুজিং মাই জব। আমি যদি উন্নত দেশগুলোতে চলে যাই, ইন এনি কেস ইফ আই লুজ জব দে উইল টেক কেয়ার অফ মি ওয়েন আই এম আনএমপ্লয়েড। তো বাংলাদেশের এই ব্যাপারটা নিয়ে আমরা কি করতে পারি? আমরা যত এইজিং করি, এমপ্লয়ীদের এইজিং এর সাথে সাথে তাদের জব সিকিউরিটি নিয়ে একটা চরম টেনশন বা স্ট্রেস তৈরি হয়। তাহলে আমাদের কি করতে হবে এই ক্ষেত্রে? আমার একটা পরামর্শ আমি পরে হয়তো দিতাম, আমি আবার ভুলে যাবো, এটা আর সেকেন্ড টাইম আবার প্রোক্রাস্টিনেট না করে আমি এখানেই বলে দিচ্ছি। ফর অল অফ ইউ, ইন এনি কেস ইফ ইউ are fearing about losing your job, even if you are not,
আমি প্রত্যেককে বলবো পৃথিবী এখন এমন কম্পিটিটিভ, আমাদের প্রত্যেকের উচিত যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে 1.5-2 বছর পরে আমার এই পজিশনটা, আমার এই জবের পজিশনটা এই কোম্পানির জন্য রিলেভেন্ট থাকছে কিনা, আমি কি কোম্পানিতে কোনো কিছু কন্ট্রিবিউট করছি বা কোম্পানিকে আমাকে অবশ্যম্ভাবী একজন রিসোর্স হিসেবে বিবেচনা করছে। এর সাথে সাথে এই কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট কি আমি নিয়মিত দেখছি। ইট ইজ সামথিং অব্লিগেটরি ফর অল অফ আস টু ফলো দ্য ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অফ আওয়ার কোম্পানি দ্যাট ওয়ার উই আর সার্ভিং। আমরা এটা দেখবো কি কারণে যে আমাদের এই কোম্পানিটা কোথায় যাচ্ছে, ইজ ইট ডুইং ওয়েল অর ব্যাড। এমনও হতে পারে আমার কোম্পানি আগামী বছর নাগাদ খুব বাজে একটা পরিস্থিতিতে পড়বে। সো আমার পজিশন এখানে রিলেভেন্ট হলেও মেবি আই উইল নট বি এবল টু সেভ মাই জব। সেই জন্য ক্রিস্প 2টা পরামর্শ, যে কোম্পানিতে কাজ করছি তার ফাইন্যান্সিয়াল পারফরমেন্সকে ফলো করা এবং নিজের অবস্থানটা এখানে প্রাসঙ্গিক আছে কিনা 1 থেকে 2 বছরের মধ্যে সেটা কন্টিনিউয়াসলি চেক করা। চেক করে আগে থেকেই চিন্তা করা যে আমি কোথায় যেতে পারি, আমি কি একটা অল্টারনেট ক্যারিয়ার ডেভেলপ করব নাকি অন্য কোনো কোম্পানিতে যাবো বা আমি সেক্টর চেঞ্জ করব। সেটার জন্য আমাদের বছর 1-2 আগে থেকে কন্টিনিউয়াসলি প্রস্তুতি নেওয়া উচিত। দিস গিভস ইউ সাম এক্সট্রিম কনফিডেন্স। এই জায়গাটাতে আশা করি সবার ফিডব্যাক ভালো। আশা করি আমি শেষ কথাটা আসলে বুঝাতে পেরেছি। একটু থামস আপ দিয়েন যে কিভাবে আমাদের কাজের জব হারানোর যে স্ট্রেস সেটা থেকে আমরা কি করে বাঁচতে পারি। কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট আমাদেরকে অলওয়েজ ফলো করতে হবে। এবং আরেকটা টিপস, যখন কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি যে কোনো পোস্টের জন্য যান ওই কোম্পানিরও ফাইন্যান্সিয়াল পারফরমেন্স আপনি দেখে যাবেন যে এই বছরের রেভিনিউ কত, তার সামনের ফোরকাস্ট কি, এই সবগুলো দেখে যাবেন। ইট টেলস দ্যাট ইউ আর নট অনলি টেকনিক্যালি সাউন্ড বাট ইউ আর অলসো ফাইন্যান্সিয়ালি ওয়েল অ্যাওয়্যার। দেখবেন পৃথিবীতে যত জায়গায় আছে প্রত্যেকটা মানুষ যারা এমডি সিইও হয়েছে তারা একসময় টেকনিক্যাল পজিশনে ছিল, কিছু কিছু মানুষ ফাইন্যান্সেও ছিল, কিন্তু সে নাম্বারস ক্রাঞ্চিং জানে বলেই সে একটা জায়গাতে গিয়ে এমডি বা সিইও হয়েছে। সো দেয়ার ইজ নো ওয়ে ইউ ক্যান গো আপ টু দ্য ল্যাডার ইন দ্য হায়ারার্কি ইন দ্য অর্গানাইজেশন উইদাউট লার্নিং ফাইন্যান্সেস। সো প্লিজ ডু টেক কেয়ার অফ ইউর ফাইন্যান্সিয়াল নাম্বারস। এরপরে আমরা যাব লিমিটেড টাইম ফর এক্সারসাইজ এন্ড আওয়ার ফ্যামিলি, দ্যাট ইজ ওয়ান অফ মাই ফেভারিট। আমি এটা নিয়ে একটু সময় দিব। আমরা সব সময় যখন ডাক্তার অথবা কোনো ওয়েল উইশার বলে ইউ শুড স্টার্ট ওয়ার্কিং আউট or ইউ শুড ডু সাম এক্সারসাইজ, তখন আমরা বলি আমরা আসলে সময় করে উঠতে পারছি না। এটা আমরা বলি, তাই না? দেখি কারা কারা এই রেসপন্সটা করেছেন আপনাদের কাছের মানুষকে, যে না আমাদের আসলে সময়ই তো নাই, কোথায় এক্সারসাইজ করব। হ্যাভিং সেড দ্যাট, আজকের এই সেশনের পরে আপনারা যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে বা আইফোন আছে সবাই তো স্মার্টফোন ইউজ করেন, সেইখানে এই সপ্তাহের স্ক্রিন টাইম কত সেটা একটু দেখবেন। স্ক্রিন টাইম আপনি যদি দেখেন, স্ক্রিন টাইম ক্যালকুলেট করে রাখে তারা, যদি সেটা দেখেন 5 ঘন্টা, অবশ্যই সেটা 5 ঘন্টা হবে, আমি কোয়াইট শিওর অ্যাবাউট ইট। এবং আমার মনে হয় দিনেই 5 ঘন্টা হয় অনেকের জন্য। তাহলে আপনি সপ্তাহ শেষে যখন কাউকে বলছেন আই ডু নট হ্যাভ টাইম ফর এক্সারসাইজ অ্যান্ড ফ্যামিলি, দেন ইউ আর অ্যাকচুয়ালি লাইং টু ইয়োর সেলফ, রাইট? এটা সবাই করবেন কেমন, অবশ্যই আপনার স্ক্রিন টাইম কতটুকু আছে সেটা খুঁজে দেখেন। তাহলে ইটস এটা কি বলে, নির্জলা মিথ্যা যে আমার কাছে আসলে এক্সারসাইজের টাইম নাই। তো আমি আপনাদেরকে একটা ব্যাপার বলি যে আমি কিছু কিছু ক্ষেত্রে এমনও করেছি যে মিটিং অ্যাটেন্ড করেছি আফটার অফিস আওয়ার, বাট আই হ্যাভ নট স্যাক্রিফাইসড মাই এক্সারসাইজ আওয়ার, সো আই কেপ্ট অন রানিং অন দ্য ট্রেডমিল অ্যান্ড স্টিল অ্যাটেন্ডেড দ্য মিটিং। সো my commitment to exercise and physical activity is up to that level, আলহামদুলিল্লাহ। মানে আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলছি, নট ফর শোয়িং অফ। সো আমি যদি ঠিক করি যে আমি এই সময়টুকু আমার ফিজিক্যাল এক্সারসাইজ বা অ্যাক্টিভিটির জন্য রাখবো, তাহলে আই মাস্ট মেনটেইন ইট। এবং আমি যখন বাচ্চাদের জন্য সময় রাখবো সেটা 9 to 10 PM হতে পারে, 8 to 9 PM হতে পারে, দেন ইট শুড নট বি অ্যাকচুয়ালি মিক্সড উইথ এনিথিং এলস। তখন যদি হাজারো কারো কোনো গুরুত্বপূর্ণ কল আসে আমি সেটাকে দূরে সরিয়ে রাখবো। ইফ আই থিঙ্ক যে আফটার রিটার্নিং ফ্রম অফিস আই উইল স্পেন্ড 15 minutes উইথ মাই মাদার, আই উইল হ্যাভ এ কাপ অফ টি উইথ মাই মাদার,
and then I'll go and socialize with my family members, other family members। তাহলে ওই জায়গাগুলো আনইন্টারাপ্টেড রাখতে হবে। তা আমরা এখন তো একটু স্লাইডটাতে কি কি আছে একটু দেখি। ইম্প্যাক্ট অফ ওয়ার্ক শিডিউল, ডিমান্ডিং ওয়ার্ক শিডিউল ক্যান সিভিয়ারলি লিমিট কোয়ালিটি টাইম ফর ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক আছে। ল্যাক অফ এক্সারসাইজ অ্যান্ড ফ্যামিলি টাইম ক্যান লিড টু ইনক্রিজড স্ট্রেস অ্যান্ড আনহেলদি লাইফস্টাইল চয়েসেস। এই যে এই সেশন শেষ করার আগে আমার খুব প্রিয় একজন ছোট ভাই আমাকে কল করেছে, সে বিজনেসম্যান। সে আমাকে ফোন করে জানালো যে ভাইয়া আমি তো দিনে 2টা মিল খাই, বাট আই এন্ডেড আপ হ্যাভিং এ গ্রেড 2 ফ্যাটি লিভার, যেটার পরবর্তী স্টেজ হচ্ছে লিভার সিরোসিস, এবং হি ইজ ইন হিজ আর্লি 30s। সো সে কিভাবে এটা সলভ করতে পারে বুঝতে পারছে না। সো আই টোল্ড হিম টু কল মি ব্যাক আফটার দিস ওয়েবিনার, আই উইল গিভ হিম সাম অ্যাডভাইসেস। সো আমরা নিজেরাই বুঝতে পারছি না, আমাদের কাছে মনে হচ্ছে যে না, উই উইল এনজয় আওয়ার লাইফ ইন আওয়ার 50s and 60s, বাট আমরা তো এইভাবে করে চলতে থাকলে উইল এন্ড আপ বাই বিফোর ইভেন রিচিং আওয়ার 50s। সো এই যে মেন্টাল এবং ফিজিক্যাল হেলথের মধ্যে আমাদের যে কনসিকুয়েন্স আছে, এইটাকে আমাদের অ্যাকনলেজ করতে হবে। এবং আমি বারবার এই কথাটা বলবো, আমরা সোশ্যাল নেটওয়ার্কে যেই পরিমাণ সময় দিচ্ছি সেইটা আপনাদের মোবাইলে একটা ফিক্স স্ক্রিন টাইম রাখেন। আপনি যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন যে আপনি প্রতিদিন কতটুকু পরিমাণ সময় দিচ্ছেন। আমি আমার স্মার্টফোনে আমি আমার স্মার্টফোনে একটা উইজেট দিয়ে রেখেছি শুরুতে, যেখানে লেখা থাকে আজকে আমার স্ক্রিন টাইম কত, সেটা আমি দেখতে থাকি। যেহেতু আমার প্রচুর পরিমাণ হোয়াটসঅ্যাপ করতে হয়, আমি দেখি যে আসলে মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মধ্যে যদি যেন থাকে। যখনই আমার মনে হয় যে সেটা 4-5 ঘন্টা হয়ে যাচ্ছে, তখন আমি বুঝি যে ইটস অ্যালার্মিং। সো 2 থেকে 3 ঘন্টা কারো যদি বারবার চেক করতে হয় যে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে, দ্যাট ইজ মেবি অ্যাকসেপ্টেবল। কিন্তু তখনই জিনিসটা খারাপ হবে যখন আপনি 5 থেকে 6 ঘন্টা আপনার মোবাইলে কাটাচ্ছেন, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি বলছেন ইউ ডু নট হ্যাভ টাইম ফর ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এরপরে আসছে হাউ আওয়ার বডি রেসপন্সেস। এটা খুব ইন্টারেস্টিং, আপনারা অনেকগুলো জিনিস এখন বুঝবেন যে কিভাবে আমাদের শরীর রেসপন্স করে। স্ট্রেসের একটা রেসপন্স আছে, এটাকে ট্রমা রেসপন্স বলে, 4F বলে। একটা হচ্ছে ফাইট, ফ্লাইট আরেকটা, ফাইট একটা, ফ্লাইট আরেকটা। এরপর হচ্ছে ফ্রিজ এবং ফন। এদের মধ্যে কি কি আছে দেখি। আমাদের নেচার এই চারটাকে বলে আসলে আমাদের অ্যালার্ম সিস্টেম। শরীরে এই জিনিসগুলো যখন আমাদের বিহেভিয়ারের মধ্যে প্রকাশ পায়, তখন আসলে বোঝা যাবে যে উই আর নট ডুইং ওয়েল উইথ রেসপেক্ট টু ম্যানেজিং আওয়ার স্ট্রেস। যেমন ফাইটের মধ্যে পড়ে আমি রেগে যাব, এক্সট্রিমলি চেঁচামেচি করব, কোনো কিছু জিনিসে ট্রিগার হয়ে যাব, অন্য কাউকে বুলি করব এবং ইন্টিমিডেট করব। এটা কিন্তু অনেকের জন্য একটা নতুন আবিষ্কার। অনেকে বলতে পারবেন যে এই যে অফিসের যে বড় সাহেব আমাকে এই ঝাড়ি মারে, সেই আসলে ইন্টিমিডেট কি তো করে আমাকে, তাহলে সেও স্ট্রেস থাকে। ইটস ট্রু। আমাকে আমার একজন বড়জন মুরব্বী একজন বলছিলেন যে একজন আর্মি অফিসার, উনি খুবই বুলি করতেন তার নিজের অফিসারদের। তো উনি একদিন সিএসডি তে দেখেছেন। তো দেখলেন যে উনি নিজে অনেক স্ট্রেসে থাকেন, উনি ঠিক যেই পরিমাণ ঝাড়ি উনার সাবঅর্ডিনেটদেরকে দিয়ে থাকেন, একই পরিমাণ ঝাড়ি উনি উনার স্পাউস থেকে পাচ্ছেন, এবং উনি ওইখানে পুরোপুরি ভিজে বিড়াল। তাহলে দেখা যাচ্ছে যে কোনো মানুষ যখন তার পার্সোনাল লাইফের কোনো স্ট্রেস থাকতে পারে, অন্য কোনো জায়গায় স্ট্রেস থাকে, সে স্ট্রেসটা তখন সে অন্য কোনো জায়গাতে গিয়ে সে ভেন্ট করে। সো বুলিং, ইন্টিমিডেশন, অ্যাঙ্গার, রেজ, এই সবগুলো কিন্তু স্ট্রেসের থেকে জেনারেটেড হয়। আর আরেকটা ট্রমা রেসপন্স হচ্ছে ফ্লাইট। ফ্লাইট বলতে যেটা বোঝায়, যেমন ইউ উইল বি প্যানিকিং, ওয়ারিং, রুমিনেশন, পারফেকশনিজম, এইগুলো কাইন্ড অফ আসলে ট্রমা রেসপন্স। যেমন অনেকে আছে না, আপনারা তো এই জিনিস এখন বর্তমানে ওসিডি নিয়ে প্রচুর পরিমাণ কথাবার্তা হয়, যে যেটাকে সূচি পাই বলে থাকে। আমি এমন মানুষকে দেখেছি যারা 25 মিনিট ধরে অজু করে, বিকজ তারা বিশ্বাস করে যে আসলে তাদের অজু হচ্ছে না, তাদের সব জায়গাতে পানি পৌঁছাচ্ছে না। তারপর সবকিছু নিয়ে অনেক বেশি বেশি ভয় পাওয়া, এটা সবারই হয়, কিন্তু সেটা যখন একটা সীমা ছাড়িয়ে যায়, যেমন ধরেন বাসায় কারো জ্বর হলো, এটা একটা স্ট্রেস রেসপন্স, যে আমি শুরুতেই ভাববো আল্লাহ, আমার বাচ্চার মনে হয় ডেঙ্গু হয়েছে, আমি এখনই দৌড়ে যাই, আমি এখনই ব্লাড টেস্ট গুলো করে ফেলি। মানে দ্য ওয়ার্স্ট পসিবল থিং, ইউ উড অলওয়েজ থিঙ্ক দ্যাট দ্য ওয়ার্স্ট পসিবল থিং উইল হ্যাপেন উইথ ইউ।
এরপরে হচ্ছে ফ্রিজিং। ফ্রিজিং এর মধ্যে আছে ডিসঅ্যাসোসিয়েশন, অর্থাৎ আমি সবার থেকে নিজেকে অ্যালুফ করে ফেলবো। এখানে অ্যাঙ্গার ব্যাপারটা আছে, আমি নাম বা স্টাক হয়ে থাকবো, যে কারোর সাথে কথা বলবো, নিজেকে গুটিয়ে নিয়ে নেওয়া। কোল্ড রিলেশন ছুড়ে দেওয়া সবার দিকে, অর্থাৎ সবার সাথে রিলেশনশিপে কোল্ডনেস বাড়ানো। এরপর ফন করা বলতে আইডেন্টিফাই কনফিউশন, নো বাউন্ডারিজ, কোডিপেন্ডেন্সি, পিপল প্লেজার, এই সবগুলো হচ্ছে আপনার ফনিং এর মধ্যে পড়ে। এটার একটা ভালো এক্সাম্পল হতে পারে যে সব জায়গাতে একটু কনফিউজ থাকা, কোন জায়গাতে গিয়ে আসলে আমার একটা লিমিট, আমি এর বাইরে আসলে ওভার থিঙ্কিং করবো না, ওই জায়গাটাতে মানুষজন যখন লাইনটা ড্র করতে পারে না, সেটাকে হলে সেটার ব্যাপারটা এখানে নো বাউন্ডারিজ হিসেবে বলছে। এরপরে আমরা আসলে আরেকটু কুইকলি যাই, ক্রনিক স্ট্রেস এন্ড মেন্টাল হেলথ। প্রলংড স্ট্রেস ক্যান লিড টু ইনক্রিজড অ্যাংজাইটি, persistent worry, difficulty concentrating, irritability, and higher risk of developing burnout and depression. এটা আমরা কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি, অনেকেই ডিপ্রেসড হয়ে যাচ্ছে, মেন্টাল হেলথ ইস্যু হচ্ছে, এবং এটা এটা হচ্ছে। এবং আমরা দেখছি যে অনেক বেশি লোকজন এখন সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে, মেডিকেল হেল্প নিচ্ছে, এবং মেডিকেল হেল্প নেওয়ার পরেও তারা ঠিক হতে পারছে না। অনেক সময় হচ্ছে কি, সে নিজে তাকে যে একটা কন্ট্রোল করবে ওষুধ খাওয়ার পরে, তো ব্যাপারটা পুরোটাই মেডিসিনের উপর নির্ভরশীল না, সেই কাজটা সে একা করে উঠবার মতো সামর্থ্য হারিয়ে ফেলছে। ফিজিক্যাল হেলথের কথা আছে। ফিজিক্যাল হেলথ নিয়ে আমি যদি বলি, আমার পরিচিত একজন ইয়ং বয়, সে এখন আর্লি 30s-এ, সে বাই দ্য টাইম হি ওয়াজ স্টাডিং ইন মেডিকেল স্কুল, হি ডেভেলপড ব্যাক পেইন, এবং ব্যাক পেইনটাকে সে টেক কেয়ার করেনি ইভেন দো হি ওয়াজ স্টাডিং ইন মেডিকেল স্কুল। এবং তার ডাক্তার যারা টিচার আছে তারা বলছিল যে, সান ইউ শুড টেক কেয়ার অফ ইউর ব্যাক। কিন্তু সে আর্লি 30s-এ গিয়ে এখন সে ডাক্তার হয়েছে, এখন বাংলাদেশের একটা স্বনামধন্য বেসরকারি মেডিকেল কলেজে, মেডিকেল হসপিটালে সে ডাক্তারি করে। কিন্তু সে, তার ব্যাক একেবারে ধ্বংস হয়ে গেছে, সে কোনো জায়গায় কিছুক্ষণ বসতে পারে না, তাকে উঠে দাঁড়াতে হয়, অনেকগুলো ডিপেন্ডেন্সি। একই রকম ভাবে আমরা অফিসের জন্য বা অফিসে বা যখন হোম অফিস করি, তখন কিভাবে বসছি, আমাদের পশ্চাৎ ঠিক আছে কিনা, এই জিনিসগুলোকে আমরা খুব লাইটলি নেওয়ার ফলেও আমরা অনেক সময় নিজেদেরকে পার্মানেন্ট ইলনেসের দিকে নিয়ে যাই, এবং সেটার দিকে প্রন টু গেট দোস ইলনেস করে ফেলি। কগনিটিভ এফেক্ট অফ স্ট্রেস হচ্ছে, আমরা যখন স্ট্রেস থাকি আমাদের ফোকাস কমে যায়, আমরা ইনফরমেশন কম মনে রাখতে পারি, এবং আমরা সাউন্ড ডিসিশন নিতে পারি না। আমি আরেকটু সহজ করে বুঝাই, একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, তাদেরই কগনিটিভ স্ট্রেংথ সবচেয়ে বেশি বলে ধরা হয় যারা স্ট্রেসড এনভায়রনমেন্টে ভালো পারফর্ম করতে পারে। আরব দেশে একটা নিয়ম প্রচলিত আছে, যেটা আমার অনেকদিন আগে জানা, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। সেটা হচ্ছে, আপনারা যারা মুসলিম আছেন এখানে, তারা হয়তো অনেকে জানেন যে আমরা যখন ট্রাভেলিং করি, ট্রাভেলিং এ আমাদেরকে অনেকগুলো ছাড় দেওয়া হয় নামাজের ব্যাপারে, বিকজ ট্রাভেলিং ইজ ইটসেলফ এ স্ট্রেসড সিচুয়েশন। তো আরবরা করে কি, যখন কোনো ফ্যামিলির সাথে আত্মীয়তা করে, অর্থাৎ সেখানে তাদের মেয়েকে বিয়ে দিচ্ছে, অথবা সেখানকার তাদের ছেলের সাথে রিলেশনশিপ করছে, তারা ওই দুইটা পরিবার একসাথে ওই স্ট্রেসড এনভায়রনমেন্টে যায়, যে আমি ট্রাভেলিং এ গেলে এই পরিবারের লোকেদের আচার আচরণ কিরকম আমরা সেটা একটু দেখব। তখন সবচেয়ে স্ট্রেসড একটা জায়গার কথা বলি, আমরা যখন একটা বিমানে করে অন্য একটা দেশে যাচ্ছি, বিমানে দেরি হয়েছে, ফ্লাইট ডিলে হয়েছে, আমরা নেমেছি, নামার পরে লাগেজ ক্লেম করতে দেরি হয়েছে, এরপর হোটেলে গিয়ে পৌঁছেছি, সবাই খুব স্ট্রেসড। এখন 2-3টা ফ্যামিলি একসাথে হোটেলের কাউন্টারে গিয়ে চাবি খুঁজছে, সবাই আগে বলছে আমাকে আগে চাবি দেন, আমাকে আগে চাবি দেন। তখন যে দায়িত্বশীল আছে সে এটাকে কত দারুণ ভাবে হ্যান্ডেল করছে, বেসড অন দ্যাট। আমি আরবদের যে ঘটনাটা বলছিলাম, আরবরা যেটা করবে, তারা যেই ছেলে বা যেই মেয়েটাকে তাদের ফ্যামিলির অংশ বানাতে চাচ্ছে, তার বিহেভিয়ার গুলো দেখবে। তারা দেখবে যে তারা কেমন বিহেভ করে, যখন তারা দেখবে যে তারা আসলে দে আর বিহেভিং ওয়েল, তারা স্ট্রেসফুল বিহেভ করছে না। তারপর যেমন ধরেন আমরা স্ট্রেসে কি করি দেখবেন, যখন মেজাজ খারাপ, সবচেয়ে সহজ যাদের উপর রাগ ছাড়া, হোটেলের যারা বয় আছে, যারা আমাদের জিনিসপত্রগুলো আগিয়ে দিবে, তাদের সাথে খারাপ ব্যবহার করছি। তার মানে
আমরা স্ট্রেস থাকলে জেনারেলি আমরা যদি সেটা ম্যানেজ করতে ওয়েল ক্যাপেবল না হই, তখন আমরা আমাদের অধস্তন সবার সাথে খারাপ ব্যবহার করা শুরু করি। তাই আপনি যখন স্ট্রেস সিচুয়েশনে আপনি যাদের সাথে সম্পর্ক করতে যাচ্ছেন তাদের ভালো বিহেভিয়ার দেখতে পাবেন, কন্ট্রোলড বিহেভিয়ার দেখতে পাবেন, তখন সেটা মিন করে যে ইউ আর চুজিং দ্য রাইট পারসন। এরপরে হচ্ছে উই মাইট এক্সপিরিয়েন্স ইনক্রিজড ইরিটেবিলিটি, সোশ্যাল উইথড্রয়াল, এগুলো আমি অলরেডি বলেছি। এঙ্গেজ ইন আনহেলদি কোপিং মেকানিজমস লাইক ওভার ইটিং অর সাবস্টেন্স ইউজ, এটা আমার খুবই দরকার ছিল বলা, ভাগ্য ভালো যে এটা স্কিপ করে যায় নাই। স্ট্রেস ইটিং বলে একটা ব্যাপার আছে, স্ট্রেসে আছি এই জন্য খাচ্ছি। এটা কি আপনারা এই এই টার্মিনোলজির সাথে পরিচিত আছেন? কজন থেকে হাত তোল। খিদে নাই কিন্তু স্ট্রেস ফিল করছি এই জন্য খাচ্ছি। হ্যাঁ সজীব ভাই, আপনি হ্যাঁ বলেছেন। হ্যাঁ, এইটা যে কি ক্ষতিকর আমি আসলেই বুঝি না। এটা অনেকে মানে মনে হয় যেন এটা বিষ খাচ্ছে আর কি, যে আমি নিজেকে নিজে ক্ষতি করব। তো এটা অনেকে, আমি বলবো যে 90s বা 2000-এর ওদিকে অনেকে মুভি দেখেও অনেকে শিখেছে যে আমার এখন লাইফে হতাশা, সো আমি ইচ্ছে করে এমন কিছু খাবো যেটা ফ্যাটি, যেন আমার ওজন বেড়ে যায়। বাট দিস ইজ এক্সট্রিমলি আনহেলদি। এবং আমি মনে করি আমাদের স্ট্রেসের অন্যতম একটা কারণ হয়েছে যে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল ওয়ার্ল্ডের সোশ্যালাইজেশনকে স্ট্রেস রিলিফ করার পদ্ধতি মনে না করে আমরা মনে করেছি বাইরে গিয়ে খাওয়াটাকেই আমি এন্টারটেইনমেন্ট হিসেবে গ্রহণ করলে আমার স্ট্রেস রিলিফ হবে। ইটস নট। সো আমরা গত 15-20 বছরে এই অদ্ভুত একটা বিহেভিয়ার ডেভেলপ করেছি যে বিনোদন মানে বাইরে গিয়ে খাওয়া। বিনোদন মানে বাইরে গিয়ে খাওয়া, এটা কারা কারা বিশ্বাস করেন বা যারা মনে করেন যে এটা ভুল বাট স্টিল করেন দেখি, এটা হাত তুলতে পারেন। আমি এমন পরিবারের সাথে দেখেছি তারা আমাকে বলেছে যে ইফ দে ডু নট গো আউট টু ডাইন আউটসাইড অ্যাটলিস্ট টুয়াইস ইন উইক দে ফিল ডিপ্রেসড। তার মানে বুঝেন যে কি পরিমাণ ডিস্ট্রেসফুল, বিকজ you are wasting your money. I mean, you are complaining that you cannot save money for your future and everything, and at the same time you are wasting money by going out for dinner twice in a week. That means 8 times in a month. এবং আমি বলবো যে আমি যেটা নাম্বারটা বলছি এটা অনেক কনজারভেটিভ। অনেক ফ্যামিলি আছে মনে হয় সপ্তাহে 4 দিনই বাইরে খায়, এবং এর ফলে আমাদের চাইল্ড বা ফিউচার জেনারেশনের আসলে আমাদের সাথে একটা বড় ডিসকানেকশন হচ্ছে। হ্যাঁ এটাও ঠিক। জেরিন ওসমান আপু বলছেন অনেক চা কফি খাওয়া হয়। চা কফি খাওয়া যায় একটা সার্টেন লেভেল, অবশ্যই ভালো, কিন্তু অ্যাটলিস্ট উই শুড নট রিসোর্ট টু টেকিং লাইক 3, 4, 5 কাপস অফ কফি। আমি এটাও মনে কনজারভেটিভ নাম্বার বলেছি। আমি নিজে আসলে সর্বোচ্চ 1 কাপ চা খাই, ইদানিং দুধ চা বন্ধ করে দিয়েছি, হয়তো কফি খাই মাঝে মাঝে। সো এই যে 6, 7, 8 কাপ কফি সবাই খাচ্ছি, আবার অনেকে এই যে আমরা অফিসে গেলে একটা হোটেল এফেক্ট হয়, হোটেল এফেক্টের ব্যাপারটা বলছিলাম। হোটেল এফেক্ট মানে কি, যে আমি যখন হোটেলে যাই, ও আচ্ছা হোটেলে তো সব ফ্রি, সো আই উইল অ্যাকচুয়ালি ইউজ টু মেনি থিংস বা টু মাচ। তো তেমনি আমরা অফিসে গেলে যেহেতু ফ্রি কফি থাকে, অনেকে আবার বেশি কফি খায়। এটাও আরেকটা ব্যাপার আছে, বাট সেটা স্ট্রেসের সাথে রিলেটেড না, সেটা আলাদা একটা বিহেভিয়ারাল ব্যাপার, আমি সেখানে যাব না। সো লেটস মুভ। এইবারে আমরা লাস্টলি আসবো, হাউ ডু উই ক্রিয়েট আ ব্যালেন্স লাইফস্টাইল। সো এইখানে আমরা যথেষ্ট পরিমাণে সময় দিব, দেখা যাক আমরা কি কি করতে পারি। প্রথম কথা হচ্ছে মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস একটা সাইকোলজিক্যাল টার্মিনোলজি, বাট ফর ইউর ইনফরমেশন আমি এখন আহ, এই কাজটা আপনারা করতে পারেন। একটু টপিক থেকে দূরে সরে গিয়ে বলছি, আমি আমার স্ক্রিন টাইম কমানোর জন্য এবং আরো প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, ইভেন দো আই এম এন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার উইথ এন এমবিএ ডিগ্রি, I decided to pursue a master's degree in psychology and Islamic counseling 1 year back. Of course, it's an online education. I'm doing it in an international university. Kintu I did it, and it significantly reduced my screen time because I was seeing myself that I was watching too many political videos, not shorts and reels maybe, but I was watching too many political videos after 5th August of 2024. আমি এটাকে কারেক্ট করেছি। সো সাইকোলজি নিয়ে আমি অনেকগুলো কথা বলবো। সো আমি যদিও এটা আমার লিঙ্কডইন প্রোফাইলে এখনো দেইনি, আই উইল বি ফিনিশিং ইট ইনশাআল্লাহ ইন নেক্সট ইয়ার, দেন ইউ উইল সি ইট ইন মাই লিঙ্কডইন প্রোফাইল অ্যাজ ওয়েল। গেটিং ব্যাক টু মাই পয়েন্ট, মাইন্ডফুলনেস আমাদের মানসিক সুস্থতার বা মেন্টাল রেজিলিয়েন্সের একটা অন্যতম কি ফ্যাক্টর হচ্ছে উই নিড টু বি
present in this moment. We need to live in present. We should not be worrying, lamenting too much for the past. We should not be worrying too much about the future. We need to live on this present moment. Think about it. আমরা কি কখনো এটা ভাবতে পারতাম? আমি আমাদের ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে একটা কথা বলি। একটা জায়গাতে এটা বলা হয়ে থাকে যে এটা একটা আমাদের জন্য ফেভার যে আমরা জানি না আমরা কোন দিন মারা যাব। থিঙ্ক অ্যাবাউট ইট। আমরা যদি একটা ঘড়ি দেখতাম যে ঘড়িতে টিক টিক করে যাচ্ছে এবং আমরা জানি যে আর কয়েক সেকেন্ড বাকি আছে, কত সেকেন্ড পর আমরা মারা যাব। আমাদের যদি এখান থেকে আরো 50 বছরও বাকি থাকতো বা কারো 30-40, আমাদের পক্ষে জীবন যাপন করা সম্ভব হতো না। ইয়েট আমাদেরকে এই ফেভারটা দেওয়ার পরেও আমরা সব সময় প্রেজেন্ট মোমেন্টটাকে নষ্ট করি ফিউচারের জন্য। যেমন ধরেন, আপনি কেন রাত দিন খাটছেন? আপনি কেন ফিজিক্যালি অ্যাক্টিভ থাকছেন না? সবাই একটা ঠুনকো যুক্তি দেখাই, আমার বাচ্চাদের ভবিষ্যতের জন্য ভাই খাচ্ছি, যেন তাদের জন্য একটা ভালো ফিউচার রেখে যেতে পারি। ওয়ারেজ আপনার কিডস কখনো আপনাকে বলে নাই যে বাবা মা আমাদের জন্য কিন্তু 2টো ফ্ল্যাট আর 3টে জমি আর এতগুলো ব্যাংক ব্যালেন্স রেখে যাবে। নোবডি সেড দ্যাট টু ইউ। তারা চেয়েছে আপনি যেন অফিস থেকে আসার পরের সময়টুকু আপনি তাদের সাথে সময় কাটান। ইউ রিড দেম এ বুক, ইউ স্পেন্ড টাইম উইথ দেম। আপনি তাদেরকে আপনার ছোটবেলার গল্প বলেন, আপনার দাদা দাদির সাথে আপনার স্মৃতিগুলো বলেন। ওই কাজটা আমরা করি না। সেই জন্য মাইন্ডফুলনেস বলতে আমরা যদি প্রেজেন্ট মোমেন্টে অ্যাওয়্যার থাকি, তাহলে আমরা অনেক দারুণভাবে সিগনিফিকেন্টলি আমাদের ওয়ারিটাকে রিডিউস করতে পারবো। এটার সাথে আরেকটা জিনিস একটু অ্যাড করে দেই। আমাদের উচিত বাংলাদেশে আমাদের চারিপাশে যে বন্ধুগুলো আছে, আমাদের যে আত্মীয়গুলো আছে, তাদের সাথে বেশি সময় কাটানো, রাদার দেন থিঙ্কিং আমার কোন আত্মীয়টা আমেরিকায় আছে, তাকে ফেসবুকে দেখি সে কেমন আছে, তার খবরটা আরো বেশি নেই। সো আমাদের সোশ্যালাইজেশন ইজ গুড ফর স্ট্রেস রিলিফ, বাট ডু দ্যাট সোশ্যালাইজেশন ইন রিয়েল ওয়ার্ল্ড, নট ইন ভার্চুয়াল ওয়ার্ল্ড। এরপরে আমরা কুইক এক্সারসাইজের কথা বলছি। স্মার্টফোনের একটা ভালো দিক আমি যদি বলি, সেটা হলো এখানে প্রচুর পরিমাণ রিমাইন্ডার সেট করা যায়, যে আমি রিমাইন্ড করব নিজেকে যে আজকে এই সময় আমি এটা করব, এই সময় এটা করব। সো এটা কিন্তু আপনাকে একজন একটা প্রশ্ন করেছিলেন, ডু মাইন্ডফুলনেস মেথড জাস্ট হেল্প আস কোপ উইথ টু মাচ প্রেশার উইদাউট ফিক্সিং দ্য রুট কজ? না, অফকোর্স ইট উইল নট, উইদাউট ফিক্সিং দ্য রুট কজ ইট উইল নট গো away, but it's a good practice which will help you to at least start reducing your stress. Of course আপনার রুট কজটা অবশ্যই করতে হবে। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন, আমি এটা ডক্টর বিলাল ফিলিপসের আইওইউ থেকে করছি। আচ্ছা, আইওইউ থেকে করছি। আচ্ছা, এছাড়া আপনারা সবাই আমাকে লিঙ্কডইনে রিচ আউট করতে পারেন, ইনশাল্লাহ লিঙ্কডইনের মেসেজে রিচ আউট করতে পারবেন। তার মানে আমরা বলছি প্রতিদিন আমরা কিন্তু 40 থেকে 50 মিনিট যদি দৈনিক সময় থেকে বের করে রাখতে পারি, উই রিয়েলি ক্যান ডু আওয়ার এক্সারসাইজেস। এখানে কুইক এক্সারসাইজের কথা বলেছি, অ্যাটলিস্ট স্ট্রেচিং করা। যদি আজকের দিনে আমি এটা করি নাই, আপনাদের ওয়েবিনারটা চলছে, আমি টানাই করব। আমার উচিত ছিল মাঝখানে একটু ব্রেক নিয়ে উঠে একটু স্ট্রেস করা, আই ডিডন্ট ডু ইট, কিন্তু জেনারেলি আমি করে থাকি। তাহলে আমরা কি করি দেখেন, প্রথম কথা হচ্ছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা ট্রেডমিল কিনে সেখানে প্রতিদিন 35 মিনিট হাঁটা বা দৌড়ানো, এটা খুব ইজি কাজ। অথচ কেন জানেন আমরা ট্রেডমিল কিনে সেটাকে কাপড় শুকানোর জন্য ব্যবহার করি? এভরিওয়ান উইল এগ্রি টু দিস, লট অফ পিপল উইল গিভ নাও, মানে লাফটার রিয়াকশন দিবেন অথবা থামস আপ দিবেন। কিন্তু আমি আপনাদেরকে বলছি ইট ইজ পসিবল। I've been using treadmill for more than 6 years now, and I have at least walked and ran for more than 5 times in a week for continuously 4 or 5 years now. সো ইটস অ্যাবাউট উইলিংনেস, যে আমি যখন প্রথম 15 দিন খুব কষ্ট হয়। আপনি যখন নিজের অভ্যাসটা দাঁড় করাবেন যে আমার এক্সারসাইজ করতে হবে, আমার হাঁটতে হবে, প্রথম 15 দিন আপনার কষ্ট হবে যে না, অভ্যাসটা দাঁড় করানো যাচ্ছে না। যখন আপনার বডি ক্লক এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, আপনি দেখবেন যাই কিছু করেন, আপনি ধরেন আজকে অনেক জায়গায় বেড়াতে যাবেন, আমি যেদিন দেশের বাইরে যাই, যেহেতু সেদিন আমি বাইরে গিয়ে তো কোন হোটেলে যাব, সেই হোটেলে গিয়ে সেখানকার আবার ট্রেডমিলে দৌড়াবো, সেটা না করে ধরেন আমার দুপুরবেলা বা 11টা বাজে আমার ফ্লাইট,
আমি বাসা থেকে বেরোনোর আগে আমি সকালে আগে ট্রেডমিলে দৌড়ে নিব, অথবা আমার কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে, আমি সেগুলো করব। ইটস অল অ্যাবাউট প্রায়োরিটি। এবং আমার এমন কলিগ আছে, আমরা একবার সিঙ্গাপুরে ছিলাম বেশ কয়েক সপ্তাহের জন্য। সে তখন কাজ শেষে সন্ধ্যা 7টা থেকে 8টা সে সিঙ্গাপুরের বিভিন্ন রোডের মধ্যে দৌড়াইতো, বিকজ হি উইল নট স্টপ রানিং। সো ইটস অল অ্যাবাউট ইউর উইলিংনেস। কুইক এক্সারসাইজ নিয়ে আমরা কথা বললাম, দ্য পাওয়ার অফ রিডিং, এটা নিয়ে আমি অনেক কথা বলবো। আমরা বই পড়ার ভালো দিকগুলো এখানে যা আছে এটা আপনারা পড়েই নিতে পারবেন। আমি বরঞ্চ আপনাদেরকে একটা ভালো একটা প্র্যাকটিস শিখিয়ে দেই। আপনারা খেয়াল করবেন কারা কারা যখন ইন্টারনেট ছিল না, ইভেন তাহলে আমার মতো বয়স্ক হইতে হবে, আমি এমন একটা সময় দেখেছি খুব ছোটবেলাতে কিছু দূর যাওয়ার পরেই এই যে কেবল টিভি চলে আসছে, যখন খালি বাংলাদেশ টেলিভিশন ছিল আর কিছু ছিল না। বাংলাদেশ টিভি যখন ছিল তখন কিন্তু আমাদের লাইফে টেলিভিশন যখন তখন অন করা যেত না। তখন আমরা যখন রাতে ডিনারে একসাথে বসতাম, দ্যাট ওয়াজ এ ওয়ান্ডারফুল টাইম। তখন মাঝে মাঝে আমাদের বাবা বলতেন একটা দারুণ গল্প, বলতেন জাস্ট সিম্পল একটা গল্প যে আজকে কি হয়েছে। যেমন একটা সিম্পল গল্প আমার এখনো মনে আছে, এটা আমি অনেক সুন্দর করে বলি সবাইকে। আমার বাবা বলছেন যে আরিফ, আজকে একটা লজ্জার ব্যাপার হয়েছে। পরশুদিন যে অমুক মসজিদে আমার স্যান্ডেলটা হারিয়ে গিয়েছিল, নতুন কেনা স্যান্ডেল, সেটা আজকে আমার একজন অফিসার যিনি আব্বাকে রিপোর্ট করেন, তিনি ওই স্যান্ডেল ওখান থেকে চুরি করা জায়গা থেকে কিনে নিয়ে এসে আব্বাকে বললেন যে স্যার দেখেন তো স্যান্ডেলটা কেমন হয়েছে। তখন আব্বা খুব বিব্রত করে একটা অবস্থায় পড়েছেন। এই যে ছোট ছোট গল্পগুলো। তারপর আমরা বলতাম যে আজকে স্কুলে কি হয়েছে জানো, আজকে স্যার এটা বলেছে, আজকে আমার ওই বন্ধুটা আমার সাথে এরকম করেছে। মা বলতেন যে আজকে সারাদিন পিছনের আহ, বাগান করতে গিয়ে এই চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, অথবা আমার দাদুর সাথে উনার হালকা ঝগড়া হয়েছে। এই সবগুলো জিনিস নিয়ে আমরা আলাপ করতাম। এটা থেকে আমরা কয়েকটা জিনিস শিখতাম। একটা হচ্ছে যে আমরা লাইফ স্কিল শিখতাম, কিভাবে আমার অন্যদের সাথে সমস্যাটা শেয়ার করতে পারি, তার কাছ থেকে সেই সমস্যার সমাধান পেতাম। এবার দেখি আমরা এখন কি করি দেখেন তো, আমরা ডিনারের টাইমও আমরা মোবাইল টিপবো, এবং আমার যদি কোনো কষ্ট থাকে, রাদার দেন শেয়ারিং উইথ মাই স্পাউস, উইথ মাই প্যারেন্টস, উইথ মাই কিডস, আই এম পুটিং ইট অন মাই ফেসবুক ওয়াল অর পোস্ট। তারপর সবাই কমেন্ট করছে, আমি সেখানে রিয়েক্ট করছি, এবং কিছুক্ষণ পর আমি আবার দেখছি যে আমার পোস্টটাতে কারা কারা রিয়েক্ট করেছে। ইজন্ট ইট? তাই না? তাহলে আমরা একটা ভয়াবহ সমস্যার মধ্যে পড়ছি। আমরা আমাদের কাছের মানুষদেরকে আমাদের সমস্যাগুলোর ব্যাপারে ব্রিফ করবার ক্যাপাবিলিটি হারিয়ে ফেলেছি, বা ফেলছি। তাহলে এটা একটা ডাউন সাইড। তাহলে রিডিং এর ব্যাপারটা কোথায় আসছে? আজকের দিনে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ডিনার টাইমের পরে, আমি এটা নিয়মিত করা শুরু করেছি এখন, অ্যাটলিস্ট সপ্তাহে আমরা 2-3 দিন করি। আমরা ভালো একটা আমি গোয়েন্দা বই, শিকার কাহিনী, ভ্রমণ কাহিনী, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা বা বায়োগ্রাফি, এই জিনিসগুলো আমি পড়ে পড়ে বাচ্চাদেরকে শুনাই এবং সেটার উপর রিফ্লেক্ট করি। কোন একটা জায়গাতে বলি যে তোমার কি মনে হয় এই জায়গাটাতে তুমি থাকলে কি করতে। এবং গোয়েন্দা বই পড়া যায় অনেক সময়, যদি পড়তে খারাপ লাগে আপনি একটা অডিও বুক শুনতে পারেন, বাট নেভার এভার রিসোর্ট টু এনি মুভি অ্যান্ড এনিথিং, বিকজ ইটস ইউর ফ্যামিলি টাইম। সবাই মিলে শোনা, সবাই মিলে একজন পড়বে আরেকজন শুনবে, দ্যাট ইজ। কেউ একজন জেরিনা আপা কিছু একটা বলছেন। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। আহ, হ্যাঁ, সিরা বলতে চেয়েছেন, আমি বানানটার জন্য কনফিউজড হয়ে গেছি। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, তার মানে আমরা বই পড়ার অভ্যাসটাকে আবার রিজুভিনেট করতে পারি আমাদের লাইফে, দ্যাট উড রিয়েলি কিল আওয়ার স্ট্রেস। এবং আপনি কল্পনা করতে পারবেন না আপনার বাচ্চাদের ক্রিয়েটিভিটি কতটুকু বাড়বে ইফ ইউ রিড আউট দেম বুকস। সো এই জিনিসটার জন্য আমি এখানে পয়েন্টে রেখেছি। আর ইভেন ফর শর্টার পিরিয়ড এই কথাটার একটা ভ্যালু আছে। ভ্যালুটা কি আমি একটু বলি। আমরা অনেক সময় অনেক দারুণ দারুণ কাজ করতে পারি না, কেন জানেন? কেননা আমরা মনে করি প্রত্যেকটা কিছু মিনিমাম 1 ঘন্টার জন্য করা লাগবে। এটাকে আমরা ইসলামের ভাষায় বলি শয়তানের ওয়াসওয়াসা। অর্থাৎ ডেভিল এসে আপনার কানে কানে বলছে যে এই কাজটা তুমি 1 ঘন্টার কমে করে কি কোনো লাভ আছে, তো করোই না। কিন্তু আমরা ভুলে যাই একটা কাজ যদি আমরা 15 মিনিট ধরেও শুরু করতে পারি, আই ক্যান গ্র্যাজুয়ালি ইনক্রিজ ইট আপ টু 20 মিনিটস, 25 মিনিটস অ্যাট সাম পয়েন্ট অফ টাইম। কারেক্ট? সেই জন্য বই পড়া প্রথমে 15 মিনিটের জন্য শুরু করি, এরপর সেটা 20 মিনিট হবে। এরপর যখন আপনার সন্তানরা চাইবে বাবা ওয়াই ডোন্ট ইউ ডু ইট ফর 30 মিনিটস, না না আরেকটু পড়ো না বাবা, আরেকটু পড়ো না বাবা,
সো এই জন্য যাদের বাচ্চা কাচ্চা এখনো 3 বছর বা 4 বছর আছে তাদেরকে রাতের বেলা গল্প পড়ে শোনানো তো একটা ওয়ান্ডারফুল প্র্যাকটিস, ইউ শুড ডু দ্যাট। এবং যাদের বাচ্চা কাচ্চারা টিনেজার আছে তাদেরকেও আপনি বলেন, ইভেন দরকার হলে ঘুষ দেন, বলেন যে তোমাদের তো স্ক্রিন এডিকশন হয়ে গেছে, আই উইল অ্যাকচুয়ালি গিভ ইউ সাম ব্রাইব, যে আমি তোমাকে এটা খাওয়াবো যদি আজকে থেকে 1 সপ্তাহ ধরে তোমার প্রতিদিন রাতের বেলা আমার সাথে গল্প শুনতে বসো, এবং আপনি তাদেরকে নিয়ে বাইরে গিয়ে কোনো একটা অ্যাক্টিভিটি করেন। এখানে বলছে যে ডিজিটাল ডিটক্সের স্ট্র্যাটেজিস, টেক ফ্রি টাইমে নিয়ে যান। ধরেন আমরা বলবো যে ডিনার টাইমে কারো কাছে কোনো মোবাইল ফোন থাকবে না, কোনো ফোন আসলে সেটা ইগনোর করা হবে। নো ফোন জোন থাকবে বাসায়। ইউজ অ্যাপ টাইমার্স টু লিমিট ইউর সোশ্যাল মিডিয়া ইউসেজ এন্ড আদার ডিস্ট্রাক্টিং অ্যাপ্লিকেশন, সেটা আমি শুরুতে বলেছি কিছুক্ষণ আগে। কগনিটিভ রিস্ট্রাকচারিং, যেমন আপনাকে সবসময় এই যে বেশিক্ষণ ধরে বই পড়তে হবে, এটাও কিন্তু একটা কগনিটিভ রিস্ট্রাকচারিং। আপনাকে সবসময় ভাবতে হবে যে, যেমন ধরেন আপনি বললেন হাঁটলাম তো 1 মাস, কিছু তো হইলো না, দূর, হেঁটে টেটে আসলে কোনো লাভ নাই। এটা কিন্তু একটা রং থিঙ্কিং। কেননা এটাও এখন অনেক বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করছে এবং এগুলো নিয়ে প্রচুর পেপার আছে, একটু খুঁজলেই পাবেন। সেটা হচ্ছে যে কারো ওজন বেশি, স্টিল সে প্রতিদিন হাঁটে, প্রতিদিন এক্সারসাইজ করে, হি অর শি ইজ ডুইং গুড, রাদার দেন আরেকজন যার, যে ওই যে বলে না সরু পেটে গরু ধরে, অনেক স্কিনি একজন কিন্তু সে অনেক খায়, কোনো এক্সারসাইজ করে না, নাথিং। তার চেয়ে ওই ওবেস লোকটা ভালো বা ওবেস মহিলা ভালো, যে ওবেস হওয়া সত্ত্বেও অনেক এক্সারসাইজ করার চেষ্টা করে, অ্যাটলিস্ট সে প্রতিদিন 30 মিনিট করে হাঁটে অথবা 30 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে, হি অর শি ইজ ডুইং গুড। সো আমাদের পারফেক্ট হতে হবে, আল্লাহ আমি ফেল করব এরকম না হলে হবে না, এই জিনিসগুলো আমাদের মাথা থেকে নিয়ে যেতে হবে, এবং এই চিন্তাটা থাকলে আপনার ওয়ার্ক লাইফেও কিন্তু ভালো হবে। ধরেন মাঝে মাঝে হয় কি, কোনো একটা ছোট্ট ভুল, এটা আমি একজনের কাছ থেকে শুনেছিলাম, বিন বলে একজন লোকের, পাবলিক স্পিকিং এর বস, তার কথা আমি শুনি, বিন, এই দিলাম সবাইকে, তারটা একটু দেখেন। সে একবার বলছে যে আমরা পাবলিক স্পিকিং এ যখন উঠি তখন মনে করি, ইস আমি যদি একটা ভুল করি, এই লোক বাসায় গিয়ে বলবে জানো আজকে যে লোকের কথা শুনছিলাম সে মাঝখানে গিয়ে থেমে গেছে আর বলতে পারে নাই, ও তার ছেলেকে বলবে, ও ছেলে তার নাতিকে বলবে, বলবে বলবে বললো। সে বলে যে এটা আসলে একটা ওভার থিঙ্কিং। আপনি যখন পাবলিক স্পিকিং করছেন তখন যদি কোনো কারণে আপনি কিছু ভুল বলেন, ওই লোক কিছুক্ষণ পরে ভুলে যাবে, আপনার অডিয়েন্স। আপনার অডিয়েন্সের এত খেয়ে কাজ নাই যে আপনি আপনার বক্তৃতার মধ্যে কোনো একটা জায়গায় ভুল বলছেন, সে সেটা লোকে লোকে বলে বেড়াবে। অবশ্যই যারা অনেক বড় লিডার তারা যদি কোনো একটা ভুল করে পাবলিক স্পিকিং এ, সেটার জন্য তার রাজনৈতিকভাবে অনেক রিপারকাশনের শিকার হতে হয়, সেটা ডিফারেন্ট জিনিস। বাট আমার আপনার মতো যারা নর্মাল মানুষ, ধরেন আমরা কাজের ক্ষেত্রে বা কোনো জায়গায় একটু পুরস্কার পেয়েছি, আমাদেরকে বললো কিছু বলতে, আমরা অনেক ওভার থিঙ্কিং করি। সো দ্যাট কগনিটিভ রিস্ট্রাকচারিং উই নিড টু ডু। এরপরে হলো গ্র্যাটিটিউড প্র্যাকটিসেস, এটা আমাদের ইসলামের মধ্যে আছে। আমি মনে করি যে যারা যারা অন্যান্য রিলিজনে আছেন তাদেরও আসলে এই জিনিসটা করা উচিত। সেটা হচ্ছে আমরা আজকে যারা এই জীবনটা যাপন করছি আমাদের কাছে অনেক কিছু আছে, যেমন আমরা যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো যদি দেখি, ইউক্রেন, তারপরে প্যালেস্টাইন, আরো অন্যান্য দেশগুলো, মায়ানমারের আমাদের যারা আমাদের এখানে আসছে রোহিঙ্গারা, তাদের লাইফের তুলনায় আমাদের লাইফের যে প্রাপ্তি কত বেশি, সেইগুলোতে যদি আমরা সবসময় ফোকাস করতে পারি, দেন উই রিয়েলি ফিল গ্রেটফুল টু আওয়ার লর্ড, আওয়ার গড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং সেই ক্ষেত্রে আমাদের নেগেটিভিটিটা কমে যায়, এবং আমাদের যে প্রাপ্তি আছে অপ্রাপ্তিটা নিয়ে আমাদের খুব চিন্তা ভাবনা থেকে যদি সরে আসতে পারি, তাহলে আমাদের স্ট্রেস অনেকটুকু কমে আসে। এখন দেখা যাক দ্য ইম্পর্টেন্স অফ রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমরা সপ্তাহে প্রতিদিন ওয়ার্ক ডেতে 40 মিনিট করে 200 মিনিট এইম করার কথা বলছি, এবং এইটাও খুব গুরুত্বপূর্ণ, অলরেডি বলা হয়েছে আবারও বলছি, এক্সারসাইজ কিন্তু স্ট্রেস রিলিভার, এবং এক্সারসাইজের মাধ্যমে আরেকটা আহ, বস্তু বা কেমিক্যাল আমাদের মস্তিষ্কে নিঃসরণ হয়, সেরোটোনিন সম্ভবত, আমার যদি ভুল না হয়ে থাকে। সেটা যখন হয় তখন সেই ভালো লাগাটা অনেক বেশি লাস্টিং হয়। উই নিড দ্যাট। তাহলে আমরা কি করতে পারি? আপনারা যেটা করতে পারেন, ওয়ার্ক লাইফে যারা খুব কাছের বন্ধুরা যদি খুব এখন কাছে নাও থাকে, যারা একসাথে আছেন তারা মিলে সপ্তাহান্তে, যেমন এটা আমি করি, এই জন্য আমি সেজন্য আপনাদেরকে পরামর্শটা দিচ্ছি। আমার বাচ্চা এখন টিনেজ, ছেলে বাচ্চাটা, মেয়ে আর একটু বড়।
আমার ছেলে বাচ্চাটা নিয়ে তার বন্ধু তাদের বাবা আমরা সবাই মিলে একটা জায়গাতে শুক্র এবং শনিবার 2 দিন ইনডোরে ফুটবল খেলি। অবশ্যই আপনাদের মনে মনে ভাবনা আসছে যে কোন সময় হাত পা ভেঙে ফেলি ঠিক নাই, এই বুদ্ধি করতে গিয়ে অবশ্যই উই ক্যান অলওয়েজ প্লে সেফলি। অথবা আমরা ক্রিকেট খেলতে পারি, আমরা ব্যাডমিন্টন খেলতে পারি বা কিছু একটা করতে পারি, সেটা আমাদের করতে হবে। ফাইন্ড অ্যাক্টিভিটিস ইউ জেনুইনলি এনজয় টু মেক ইট সাস্টেনেবল হ্যাবিট। এছাড়া আছে আমরা হাঁটতে তো পারি একসাথে, গ্রুপ ভেদে হাঁটা একটা দারুণ কাজ। আমাদের এলাকাতেও অনেক রিটায়ার্ড মানুষজনকে দেখি যারা সকালে প্রায় 1 ঘন্টা হাঁটে। হ্যাভিং সেইড দ্যাট, এখানে একটা ওয়ার্নিং আছে। সকালে 40 মিনিট হেঁটে তারপর রেস্টুরেন্টে গিয়ে পরোটা দিয়ে এক গাদা তেলে ভাজা ডিম এবং আহ, গরুর নেহারি বা ছাগলের পায়া খেয়ে আসলে কোনো লাভ হবে না। এটা উই শুড অলওয়েজ স্কিপ দ্যাট। এরপরে আছে আমাদের রানিং, সুইমিং। সুইমিং আমরা করতে পারি। অনেকেই যদি কোনো একটা জায়গায় আমরা যদি, বিশেষ করে সুইমিং এর জন্য এটা অ্যাপ্লিকেবল, আমরা যদি একটা মেম্বারশিপ পেয়ে যেতে পারি তাহলে সেখানে অনেক অল্পতে সুইমিং করা যায়। সুইমিং ইজ রিয়েলি গুড এক্সারসাইজ। এরপরে হচ্ছে ইনকর্পোরেট শর্ট বার্স্ট অফ অ্যাক্টিভিটি থ্রু আউট দ্য ডে ইফ ইউ হ্যাভ লিমিটেড টাইম। যেমন সিঁড়ি ভাঙা, যেমন যাদের মাসের বাজার করার জন্য বা মাঝে মাঝে কিছু জিনিস বাজার করার জন্য কাছের ইয়াতে যাওয়া লাগে, আমি মোহাম্মদপুর এরিয়াতে থাকি। আই নেভার টেক এ রিক্সা টু গো টু কৃষি মার্কেট। ইভেন আই হ্যাভ, মানে at times I have walked till town hall supermarket from Adabor area or Mohammedpur area. So we should always do that, যে আমাদের ধরেন আজকে আমি এক্সারসাইজ করতে পারলাম না ফর সাম ভ্যালিড রিজন, সেই ক্ষেত্রেও আমাদের উচিত যে আমি আজকে নিয়ম করে এতটুকু হাঁটবো, এই হাঁটাটা আমার করাই লাগবে। এবং একটা দারুণ প্র্যাকটিস আমি করেছিলাম, এই মুহূর্তে জাস্ট ফ্রেশ মনে পড়লো, আমি আজকে এটা বলবো বলে প্ল্যান করি নাই। আমি আমার টিমমেটদের মধ্যে অনেকগুলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আছে, আইওএসও আছে, যেখানে আপনি ডেইলি কত স্টেপ কাউন্ট দিচ্ছেন সেটার একটা কম্পিটিশন করা যায়। সো আমাদের একটা কম্পিটিশন থাকে যে আমরা মাসে যে সবচেয়ে বেশি হেঁটেছে বা স্টেপ কাউন্ট যার বেশি, সে, তাকে হয়তো সবাই মিলে খাওয়াবে বা সবাই মিলে খাবো, তাকে একটা গিফট করব বা তাকে একটা অ্যাকনলেজমেন্ট করব। এই ধরনের অনেকগুলো প্র্যাকটিস আমরা করতে পারি। সো এইসব ক্ষেত্রে আমাদের একবার হয়েছিল যে রাত 10:30টায়, আজকে মাসের শেষ দিন, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এই 3 পজিশনে খুব ক্লোজ কম্পিটিশন চলছে। সো একজন ভাই বলল যে আমি তো ভেবেছিলাম আমি আজকে প্রথম হব, সেজন্য একটা লিড নিয়ে বাসায় এসে শুয়ে পড়লাম, এখন দেখি আরেকজন আমাকে অতিক্রম করে যাচ্ছে। তখন তিনি বাসার মধ্যে হাঁটা শুরু করে দিয়েছেন। দিজ আর অল গুড ফান অ্যাক্টিভিটিস দ্যাট ক্যান মেক ইউ রিলিজ সাম স্ট্রেসেস ফ্রম উইদিন ইউর বডি। সো এই কাজগুলো আপনারা করতে পারেন। এরপরে আছে হেলদি ফুডস। হেলদি ফুডস এর ব্যাপারে আমরা অলমোস্ট একেবারে নাদান, আমরা আসলেই জানি না। আমি মনে হয় বাংলাদেশে এটা হয় যেখানে আমরা কার্বোহাইড্রেট দিয়ে কার্বোহাইড্রেট খাই। সেটা কিরকম, আমরা রুটি দিয়ে আলু ভাজি খাই, এরপরে ডিম একটা হেলদি ফুড, সেটাকে অনেকটুকু তেলে ভেজে খাই, যে তেলটা আসলে আমার শরীরের জন্য আননেসেসারি এবং সেটা জমতে থাকে। এট দ্য এন্ড অফ দ্য ডে যখন ডাক্তার সাহেব জিজ্ঞেস করে ভাই ইউ নিড টু রিডিউস ইউর ওয়েট ফর সাম গুড রিজনস, আপনার এটা আছে, ডায়াবেটিস আছে, বা ডায়াবেটিসের রিস্কে আছেন, আপনার ওজনটা কমাইতে হবে, ভাই আমি তো কিছু খাই না, কেন যে আমার ওজন কমে না আমি বুঝতে পারি না, বিকজ উই রিয়েলি ডু নট নো। ছোটবেলায় আমরা যে শিখেছিলাম যে শর্করা, আমিষ, স্নেহ জাতীয় পদার্থ, ভিটামিন, তারপর খনিজ লবণ এবং পানি, খাবারের এই 6টে উপাদান, এই 6টে উপাদান কোনটা কতটুকু লাগবে এটাও পড়েছিলাম, কিন্তু খুব দুঃখজনক আমরা আমাদের ডেইলি লাইফে যখন আমাদের জন্য ফুড চয়েস করি উই রিয়েলি ডু নট নো হোয়াট টু চুজ ফর আওয়ারসেলভস। লেটস সে, দেখেন প্রোটিন কিন্তু আমাদের জন্য খুব দরকার। দেখেন আপনি সকালে কার্বোহাইড্রেট দিয়ে কার্বোহাইড্রেট খাচ্ছেন, এবং আমার মনে হয় দেখি সবার মতামত দেখি প্রত্যেক অফিসে 11টার দিকে অনেক জায়গায় যে সিঙ্গারা ডালপুরি আনে। কারা কারা এই দলের মধ্যে আছেন দেখি হাত তোলেন। এই তো একজনই, আমার তো বিশ্বাস হয় না, প্রচুর পরিমাণ অফিসে বেলা 11টার সময় আনহেলদি প্র্যাকটিস আছে। সেখানেও আমরা আননেসেসারি অনেকগুলো তেল নিচ্ছি এবং আনহেলদি তেল, অনেকবার ইউজ করা তেল। ডালপুরিতে ময়দা আছে, তারপরে ডাল, সেটা কিভাবে বানানো হয়েছে আই রিয়েলি ডু নট নো। সিঙ্গারাতে আছে আলু, আচ্ছা গেল। এরপর দুপুরে আমরা আবার এক গাদা ভাত খাচ্ছি, ডাল, এবং বিকেলেও আবার অনেকে নুডলস খায় এবং বিস্কিট খায়।
ফর ইউর ইনফরমেশন, এই যে দুইটা তিনটা বিস্কিট অনেক আমরা আবার এরকম করি যে অনেক দামি বিস্কিট খাচ্ছি এবং সেটা দিয়ে একটা জাস্টিফিকেশন দাঁড় করা যে ভাই এটা তো বেশ দামি বিস্কিট, সো ইট মাস্ট বি গুড। নো, ইটস নট। সো আমাদের হেলদি ফুডের জন্য আমাদের অলওয়েজ খেয়াল রাখতে হবে যে আমি আর খাবারের মধ্যে ডিটেলে যাচ্ছি না, আমি অনেক ভিতরে চলে যাচ্ছিলাম। উই আর রানিং আউট অফ টাইম, সো আই শুড বি ফিনিশিং উইদিন নেক্সট 10 মিনিটস অ্যাট লিস্ট। সো আমাদের খেয়াল রাখতে হবে ওই যে 11টার যে সময়টা, সেটা যদি আমাদের আসলেই স্ন্যাকিং করতে হয়, উই শুড রিসর্ট টু ফ্রুটস অথবা লিন প্রোটিনস। সিদ্ধ ডিম খেতে পারি আপনাদের যদি আসলেই খিদে লাগে। আমাদের মনে হয় সবগুলো অফিসের বাইরে অনেক জায়গাতে সিদ্ধ ডিম বিক্রি করে, সিদ্ধ ডিম পাওয়া আসলে খুব কোনো কঠিন কাজ না। এছাড়া সুগারি ড্রিঙ্কস, এক্সেসিভ ক্যাফেইন, এই সবগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। কোয়ালিটি স্লিপ আওয়ার্স, এইখানে আমার একটা দারুণ উদাহরণ ছিল। আচ্ছা, আপনারা কখনো কি ভেবেছেন যে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতেই যদি তাহাজ্জুদ পড়তেন তাহলে তো উনার স্ট্রেসে উনার মরে যাওয়ার কথা, তাহলে কি করে উনি কোয়ালিটি স্লিপ সহ এই লাইফস্টাইল এবং দিনের বেলা এত ব্যস্ত সময় পার করেছেন? এবং অন্যান্য মহামানবদের ক্ষেত্রে আপনারা দেখবেন যে তারা অনেক আর্লি রাইজার ছিলেন, তাহলে তারা এই কোয়ালিটি স্লিপ কিভাবে পেতেন? That is because they used to finish their dinner around 7 p.m. or 7:30 or 8 p.m. max. Because তাদের তো ইলেকট্রিসিটি ছিল না। সো আসলে সন্ধ্যার পরে খুব বেশি তারা কাজ করতেন না। সো যারা মুসলিম ছিলেন তারা ঈশার সালাত পড়ে আসলে ঘুমায় পড়তেন। তাহলে দেখেন, আপনি যদি 9টার মধ্যে ঘুমান, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা বাজে উঠে আপনি রাতে নাইট প্রেয়ার বা তাহাজ্জুদ পড়তে পারেন। ইউ অলরেডি হ্যাভ 6 আওয়ার্স অফ স্লিপ। এরপরে আপনি আরেকটু ঘুমালেন তাহাজ্জুদ পড়ে, এরপরে সকালের নামাজ পড়ে আপনার যদি ঘুম কাভার না হয় আরো একটু কোয়ালিটি স্লিপ দিয়ে করে নিতে পারেন। However, I strongly believe that is also practiced in Japan and it is also recommended in our religion as well. সেটা হচ্ছে মিড ডেতে যদি বিকেলের দিকে হালকা করে ন্যাপ নেওয়া যায়। আমি যখন আমার ওয়ার্ক প্লেসে থাকি 30 মিনিটসের মতো আমি একটু ন্যাপ নিয়ে নেই, হয়তো সেটা চেয়ারে হয় বা কোনো জায়গাতে যেখানে রেস্ট নেওয়ার জায়গা আছে সেখানে আমি নিয়ে নিতে পারি। সো এইটার আরেকটা জিনিস কোয়ালিটি স্লিপের জন্য আমরা যেটা বলছিলাম, যেটা বলা হয় ঘুমের 1 ঘন্টা আগে থেকে উই শুড নট হ্যাভ এনি স্ক্রিন টাইম। অথচ আমরা মনে হয় ঘুমের সময় এটা সবচেয়ে বেশি করি। এখানেও আমরা সবাই রিয়েকশন দিবেন, এই সেলফ উপলব্ধি হবে সবার যে অনেকে ঘুমের সময় এই আমরা স্ক্রিন দেখি, তাই না? এবং এটা নিয়ে আমরা স্পাউসদের সাথে অনেক ঝগড়া করি, একজন আরেকজনকে পিঞ্চ করি, তুমি আগে দেখা বন্ধ করো তারপর আমি করব। কিন্তু ইট শুড অলওয়েজ স্টার্ট উইথ ইউ, রাইট? সো এটা আমাদেরকে করতে হবে। অপটিমাইজ ইউর স্লিপ এনভায়রনমেন্ট বাই এনসুরিং ইটস ডার্ক, কোয়াইট এন্ড কুল। আর নেচারে টাইম স্পেন্ড করা নিয়ে আমি বলেছি, উই শুড অলওয়েজ অ্যাটলিস্ট ইফ নট ওয়ান্স ইন আ মান্থ, ইট শুড বি ওয়ান্স ইন আ মান্থ, অ্যাটলিস্ট কোয়ার্টারলি আপনি আপনার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আই শুড নট ইন্ডালজ ইউ টু গো টু রিসোর্ট এন্ড এভরিওয়্যার। প্রতি কোয়ার্টারে মানুষের এত টাকা খরচ করা আসলে সম্ভব না। সো আমাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে না, আমরা আসলে যাব, আমাদের গ্রামের বাড়ি যাব, নানার বাড়ি যাব, দাদার বাড়ি যাব, সেখানে গিয়ে কিছু সময় কাটাবো। যদি আমাদের গ্রামের বাড়িতে কেউ নাও থাকে, বন্ধু বান্ধবদের কাদের গ্রামের বাড়িতে কেউ আছে, তাদেরকে আপনি টাকাটা দেন, রিসোর্টের টাকাটা তাদেরকে দেন। তাদেরকে গিয়ে বলেন যে আমরা আজকে এক বেলা থাকবো, আপনাদের জন্য রান্না বান্নার সব উপকরণ নিয়ে আসছি, আপনারা রান্না করবেন, উইল স্পেন্ড সাম টাইম ইন নেচার। সো এই কাজটাও আমাদের করতে হবে, দ্যাট উইল রিয়েলি বেনিফিট আস। আমরা খুব কুইকলি শেষ দিকে চলে আসছি। আমরা ইন্টেনশনাল কোয়ালিটি টাইম উইথ লাভড ওয়ান্স, এটা আমাদের চিন্তা ভাবনা করে করতে হবে। আমি এখন আসলে সামারাইজ করার চেষ্টা করছি। আমাদের বিলাভেড ওয়ান্স, আওয়ার ফ্যামিলি মেম্বারদের সাথে আমাদের চিন্তা ভাবনা করে সময় কাটাতে হবে। আমি একটা উদাহরণ অলরেডি দিয়েছি। অফিস শেষে এসে যদি মা বাবা বেঁচে থাকে দুজনের সাথেই, যদি একজন বেঁচে থাকে তাদের সাথে টাইম স্পেন্ড করা। আমার একটা ডেডিকেটেড টাইম থাকতে হবে যখন আমি আমার স্পাউসের সাথে কোয়ালিটি টাইম কাটাবো। আমার বাচ্চা কাচ্চাদের সাথে একটু টাইম রাখতে হবে। এইটার জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে নট অনলি আওয়ার স্ক্রিন টাইম বাট অলসো আওয়ার এক্সেসিভ টাইম ইন টেলিভিশন এন্ড অফ কোর্স উইথ দ্য অ্যাডভান্স কি বলে অ্যাডভান্স টেকনোলজি লাইক, এটা কি বলে, নেটফ্লিক্স। নেটফ্লিক্স আরো অন্যান্য জিনিস আসার পরে আমরা তো রাত দিনই আসলে মুভি এবং বিভিন্ন সিরিয়াল দেখছি। এই সময়গুলো কিন্তু আমাদের বিলাভেড ওয়ান্সের জন্য, আমরা কিন্তু এই সময়গুলো নষ্ট করে ফেলি। এরপরে হচ্ছে পজিটিভ রিলেশনশিপ এক্সারসাইজ করা কলিগদের সাথে। এই যে আপনি যখন কলিগকে নিয়ে বলবেন যে বস বা ভাই, আপনার ছেলে তো দেখি আমার ছেলের বয়সে, চলেন না একটা জায়গায় গিয়ে একদিন একসাথে খেলে আসি, এক জায়গায় ঘুরে আসি। সো ইউ উইল হ্যাভ সাম কমন গুড রিলেশনশিপ। আপনার
যখন এই রকম একটা নেটওয়ার্ক আপনি তৈরি করবেন, তখন আপনার স্ট্রেসের সময় আপনি তাদের কাছে রিচ আউট করতে পারবেন, আপনি অন্যদেরকে সাপোর্টও দিতে পারবেন। এরপরে আছে যে লার্ন টু অ্যাসার্টিভলি কমিউনিকেট ইউর নিডস এন্ড লিমিটস টু প্রোটেক্ট ইউর টাইম এন্ড এনার্জি। অনেক সময় কিন্তু না বলতে হয়, কেমন? এটাও আমরা কিন্তু অনেকে পারি না। ধরেন কেউ একজন, আপনি এখন আপনার বাচ্চাদেরকে সময় দিচ্ছেন, তখন আপনাকে কেউ একজন ফোন করে সময় চাইলো, আপনাকে অবশ্যই অ্যাসার্টিভলি বলতে হবে যে ভাই, ইউ রিয়েলি নিড টু এক্সকিউজ মি, আই এম নাও স্পেন্ডিং টাইম উইথ মাই কিডস। এই যে বাউন্ডারি গুলো আমাদেরকে করতে হবে। এখানে আমি আমি একটা সুন্দর উদাহরণ দেই। আচ্ছা, অনেক বছর আগে আপনারা কি কেউ কল্পনা করতে পারেন রাত 10:30টায় এসে আপনার পাশের বাসার আন্টি আপনার মাকে কি বলতে পারতো, আপা চলেন একটু গল্প করে দেখি? উনি ওনার দিকে, আমাদের মারা তখন ওই আন্টির দিকে তাকিয়ে বলতেন যে পাগল নাকি, রাত 10:30টায় গল্প করতে আসছেন? সেটা যদি অনেক অবাক করা জিনিস হয়, তাহলে কেন আজকের দিনে এসে আমরা রাত 10:30টায় বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আলাপ করতে থাকি? ভাবি এটা হয়েছে, জানেন আজকে না পলিটিক্যালি এটা হয়েছে, অথবা আমরা অফিসের গ্রুপে আলাপ করছি, অথবা বন্ধুদের গ্রুপে রাত 10:30 পৌনে 11টায় আমরা আলাপ করছি হোয়াট হ্যাপেন পলিটিক্যালি টুডে। ইভেন ইফ ইউ গো ব্যাক ইন টাইম মেশিন ইন 1990, পলিটিক্যাল আলাপটা কখন হতো? বিকেলে বা মাগরিবের পরে চা খেতে খেতে হবে। ইট শুড নট বি আফটার 10:30। এই যে বাউন্ডারিটা টানা যে আমি 10টার পরে অ্যাভেলেবেল না, নো ওয়ান শুড কল মি এক্সেপ্ট ইট ইজ অ্যান আর্জেন্সি। এঙ্গেজিং ইন কমিউনিটি অ্যান্ড শেয়ার্ড অ্যাক্টিভিটিস, এটাও আমি বলেছি। আমি একটা উদাহরণ আপনাদেরকে অলরেডি দিয়েছি যে আমি বাচ্চাদেরকে নিয়ে বাইরে ফুটবল খেলতে যাই। এছাড়া কোনো জিনিসে ভলান্টিয়ার করতে বললে সেটাও করা উচিত। এনিথিং দ্যাট ইজ নট উইদিন ভার্চুয়াল ওয়ার্ল্ড, দ্যাট ইজ গুড। আর ফাইনালি আপনাকে বুঝতে হবে কখন আপনি প্রফেশনাল হেল্প চাইবেন। আর এখানে আসলে আমরা কাজ করছি, আমিও কাজ করি। আই এম নট ইয়েট সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট, আই নো ওয়েন টু সাজেস্ট সামওয়ান টু গো টু সাইকিয়াট্রিস্ট। আমি আসলে যেই সেবাটা আপনাদের কাছে নিয়ে আসতে চাচ্ছি সামনে, সেটা হলো এরকম যে আমরা আসলে কমিউনিকেট করাটাই ভুলে গেছি। অর্থাৎ একটা রিলেশনশিপে কতগুলো ব্যাপার আছে, কিছু সমস্যার জন্য সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, কিছু সমস্যার জন্য ডক্টরের কাছে যেতে হবে, কিছু সমস্যার জন্য আলেমের কাছে যেতে হবে। যেমন ধরেন স্কলারের কাছে যেতে হবে যে উই ওয়ান্ট টু পার্ট অ্যাওয়ে, উই ডু নট ওয়ান্ট টু স্টে ইন দিস রিলেশনশিপ, তখন একজন লয়ারের কাছে যেতে হবে, অথবা একজন স্কলারের কাছে যেতে হবে। কিন্তু এটাতে যাওয়ার আগে তো একটা জায়গা আছে, যখন ইউ নিড টু কমিউনিকেট উইদিন ইউর স্পাউস অর ইউর ফ্যামিলি মেম্বার্স। ওই জায়গাটাতে আসলে আমাদের অনেক সাহায্যের দরকার। এবং উই বিলিভ দ্যাট আই ক্যান add values over there, এবং I have been doing it for quite some time, more than 5 to 6 years, I would say, even if I am conservatively saying so. সেই জায়গাটাতে আপনারা প্রফেশনাল সাপোর্ট গুলো নিবেন। ইউ ক্যান রিচ আউট টু মি via ABP, and ABP will come back with the communication channel with me and other stuffs. So আর তাছাড়া আপনাদের রেগুলার চ্যানেলে যেখানে আপনি কোনো জায়গায় যদি সাহায্য খুঁজতে প্রয়োজন হয় বলে মনে হয়, ইউ শুড ডু দ্যাট প্লিজ। এরপরে ফাইনালি এটা হচ্ছে সামারি। উই নিড টু সেটিং রিয়েলিস্টিক এক্সপেকটেশন, experimentation, recognize that achieving perfect balance is often unrealistic, এটাও আমরা অলরেডি টাচ করেছি। experimentation and self compassion, what works for one person may not work for another, be willing to experiment with different strategies। মানে আমি যা যা শুনেছি এগুলোর কোনোটা আপনার ভালো লাগতে পারে, কোনোটা খারাপ লাগতে পারে। আপনি নিজের হেলথ এবং ওয়েলবিং এর জন্য যা যা করা সেটা এক্সপেরিমেন্ট করে বের করবেন। রেগুলার সেলফ রিফ্লেকশন, বসে কিছুক্ষণ চিন্তা করা, হাউ আর ইউ ফিলিং, হোয়াট আর ইউর এনার্জি লেভেলস লাইক, what should you do, whether you need a break or not, মাঝে মাঝে চিন্তা করা উচিত। বিল্ডিং মাইক্রো হ্যাবিটস, incorporate small manageable well-being practices into your daily routine, 5 minutes walk, deep breaths, reading a page of the book। এটাও কিন্তু দারুণ। মানে বই যদি পড়তেও ইচ্ছা না করে, যে আমার এখন বই পড়াই হয় না, হ্যাভিং সেড দ্যাট, এটা লোভ সামলাতে পারছি না বলার, আমি 400 পৃষ্ঠার একটা বই পড়া শেষ করেছিলাম 18ই জুলাই গত বছর, যেদিন ইন্টারনেট কাট করে দিয়েছিল। তার থেকে শুরু করে কয়েকদিন, যে কদিন ইন্টারনেট বন্ধ ছিল, কিন্তু পরবর্তীতে আমি আর পড়ে উঠতে পারি নাই। তার মানে ইন্টারনেট ইজ হিন্ডারিং আস টু অ্যাচিভ দিস গ্রেট হ্যাবিট অফ রিডিং বুকস। এরপরে আছে অ্যাডভোকেটিং ফর এ হেলদিয়ার ওয়ার্কপ্লেস কালচার। আমরা আজকে যেটা শিখেছি, যেগুলো স্ট্রেস জেনারেট করে সেগুলো যেন সবাই প্র্যাকটিস না করে, এগুলোর জন্য আমরা সবাইকে উদ্বুদ্ধ করব, সবাইকে বলবো, এবং নিজেরাও প্র্যাকটিস করব। এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড ছিল। আশা করি আপনাদের
স্ট্রেস ম্যানেজমেন্টের কিছু প্র্যাকটিক্যাল ওয়ে বলতে পেরেছি, এবং কেন স্ট্রেস জেনারেট হয় সেটাও আমি আপনাদেরকে বলতে পেরেছি। সো মেবি if any one of you want to ask any question you can, but I've taken too many times today, maybe it was enjoyable at least. আমার লিঙ্কডইন প্রোফাইল আপনারা এই নামেই পাবেন, চৌধুরী মোহাম্মদ আরিফ। আমরা আর 1-2 মিনিট অপেক্ষা করব। ইফ ইউ ডু নট হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান ড্রপ। আর কারো কোনো ফিডব্যাক থাকলে বললেন। আর আমার মনে হয় রেকর্ডেড সেশনটা এবিপির ইউটিউব বা ফেসবুক পেজে দুই জায়গাতেই থাকবে। And I earnestly request all of you to leave some comments if you liked it. একটা কোয়েশ্চেন ছিল। Yes, please. কে বলছিলেন একটু হ্যাঁ, বলবেন? আমি এম এ হোসেন, আমি আমির হোসেন, চট্টগ্রাম জি জি। থেকে বলছি। জি, ও চট্টগ্রাম থেকে, জি বলুন। By the way, আমি I am also অ্যাকচুয়ালি from Chittagong. হ্যাঁ। ভালো লাগলো শুনে। আমি আসলে জানতে চাচ্ছিলাম ওই, আমি আমার পড়াশোনা হচ্ছে বায়োকেমিস্ট্রিতে, বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি। আমি হুম হুম সাইকোলজিতে একটু মাস্টার্স, যেটা করার পরে যে ক্লিনিক্যাল সাইকোলজি জিনিসটা একটু যাতে জানা যায় আর কি, সেই ক্ষেত্রে হুম হুম। আপনার কোনো প্রপার কোনো রেফারেন্স আছে কিনা যেখানে করতে পারি একটু ইজি ওয়ে, এখন সেটা অনলাইনে? চাকুরির, হ্যাঁ অনলাইনে যদি হয় আসলে সাইকোলজি নিয়ে কোর্সেরা বা ইউডেমিতে দেখতে পারেন। আমি খোঁজ নিয়ে আমি যে কম্বিনেশনটা চাচ্ছিলাম সাইকোলজি এন্ড ইসলামিক কাউন্সিলিং এর, সেই কম্বিনেশন খালি আমি যে ইউনিভার্সিটিতে করছি কেবল ওখানেই আছে, আইওইউ তে। ইউ মালয়েশিয়া মনে হয় সম্ভবত নাকি? না না, এটা জাম্বিয়া বেসড। আচ্ছা, এটা কি অনলাইনে ওদের ইয়াতে পাওয়া জি যায়? জি, হ্যাঁ অনলাইনে অনলাইনে। এটা আপনি আই আমাকে লিঙ্কডইনে নক করলে পারবেন আর কি, এইটা নিয়ে এখন। স্যার এটা কি এপি- জালালপুর ইসলাম ইউনিভার্সিটি আইআইইউ যেটা? এটা নিয়ে আপনারা আমাকে লিঙ্কডইনে নক দিয়েন আর কি। এটা যেহেতু এবিপি সেশন, এটা নিয়ে এখানে আর আলাপ করতে যাচ্ছি না। আচ্ছা, থ্যাংক ইউ। হুম। থ্যাংক ইউ, সেশনটা অনেক ভালো লেগেছে, ওয়ান্ডারফুল সেশন, থ্যাংক অনেক ইউ। থ্যাংক ইনফরমেটিভ ইউ। ছিল। আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম, আমার একটা প্রশ্ন ছিল। জি জি, মিফতাহুল জান্নাহ বলেন। জি, আমি বগুড়া থেকে বলতেছিলাম। স্যার, জি জি। আমি যখন একটা কাজ করি, ওই হুম কাজটা হুম লিখে রাখছি যে এই কাজটা করতে হবে, তো ওই হুম কাজটার সময় আমার হয়তোবা 1 থেকে 2 ঘন্টা ছিল, এরপর আমি রেস্ট শিডিউলে আসি। তখনও আমার হুম কাজটার কথা মাথার মধ্যে ঘুরতে থাকে যে কাজটা এভাবে হইলে ভালো হবে বা এটা করতে হুম হবে, হুম। এভরিথিং। তো এই হুম। জিনিসটা কিভাবে ওভারকাম না, করা এটা যায়? হচ্ছে আমাদের আজকে সেশনে দুইটা কথা ছিল। একটা হচ্ছে নিড টু বি অ্যাট প্রেজেন্ট। আপনি হয়তো পাস্টে কতটুকু, মানে একটা হচ্ছে যে ফিউচারে আপনি কখন শেষ করবেন এটা নিয়েও দুশ্চিন্তা করেন, আর যেটুকু করেছেন সেটাও নিয়ে অতিরিক্ত চিন্তা করেন যে ওটার কোয়ালিটি কেমন হয়েছে। সো জি জি, আপনি আরো যখন ভালো কিভাবে করা যায়? না, ওইটারই একটা লিমিট থাকবে আর কি। ধরেন আপনি যখন রেস্টে যাবেন তখন রেস্টই করবেন, ওটা নিয়ে চিন্তা করবেন না। আমাদের কিছু মাইক্রো হ্যাবিট ছিল ছোটবেলায়, আমাদেরকে বলতো যে অঙ্ক পরীক্ষা খারাপ হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে একটা অঙ্ক শেষ করার আগে পরের অঙ্কটা নিয়ে চিন্তা শুরু করা। আরেকটা হচ্ছে যে আগের অঙ্কটা ঠিক হয়েছে কিনা এটা নিয়ে দুশ্চিন্তা করা। সো অঙ্ক পরীক্ষা তখনই ভালো হতো, আমার মা এটা আমাকে শিখাতেন, যে তুমি এখন যে অঙ্কটা করছো সেই অঙ্কটাতে রাখবা থাকবা। ঠিক তেমনি আপনি যখন কাজটা করছেন সেখানেই থাকবেন। ওইটা নিয়ে থেকে যখন ব্রেক নিয়ে অন্য কিছু করবেন তখন আর এটা নিয়ে কাজ করবেন না। বাট এটার আরো আরো লং ডিসকাশন দরকার। হয়তো আপনার প্রশ্নের উত্তর আমার এটাতে সলভ হবে না, বাট আমি আপনাকে একটু আঁচ দিলাম আর কি। জি থ্যাঙ্কস। জি, বুঝতে পারছি, থ্যাংক ইউ। জি ধন্যবাদ। ঠিক আছে তাহলে, ধন্যবাদ সবাইকে। আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা মনে হয় সেশনটা শেষ করতে পারি। এবিপি থেকে আবিদ ভাই, আপনারা কি কিছু বলবেন নাকি উই ক্যান এন্ড হিয়ার? আমরা কি এই স্লাইডটা পেতে পারি? সেটা, আচ্ছা আমি না, আজকে স্লাইডটা সম্ভবত আপনি ভিডিওতে, পার্ট অফ দ্য ভিডিও আপনি অলরেডি পেয়ে যাবেন। আচ্ছা, ভিডিওতে। জি জি জি। লাইভ ওকে। স্ট্রিমিং হইতেছে, ওইখান থেকে পাবেন। জি জি, thank you so much, dear Arif sir, for such a wonderful insights you have shared. আমি পুরো সেশনটাই শুনছিলাম এবং আমাদের যারা পার্টিসিপেন্ট রয়েছে তারা খুব এনজয় করেছেন স্যার। আপনি চ্যাট বক্স দেখলেই বুঝতে পারবেন।
এবং তারা তাদের ইনসাইটস গুলো শেয়ার করেছে। ধন্যবাদ আপনাকে স্যার, আপনি প্রত্যেকটা বিষয়কে আসলে খুব সুন্দর তুলে ধরেছেন। আর আপনারা যারা পার্টিসিপেন্ট রয়েছেন, আপনাদের যদি আজ সেশনটি নিয়ে কোনো ধরনের প্রশ্ন না থাকে, যারা কিনা এই ধরনের সেশন আরো পেতে চান অথবা আরিফ স্যারের সাথে যোগাযোগ করতে চান কোনো ধরনের কনসালটেন্সি বিষয় নিয়ে, সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। উই ক্যান বি এ গ্রেট ব্রিজ টু প্রোভাইড ইউর ইনফরমেশন টু আরিফ স্যার, সো দ্যাট আপনারা চাইলে একটা কনসালটেন্সি সেশনও নিতে পারেন। আমরা খুব শীঘ্রই একটা কনসালটেন্সি ইউনিট ওপেন করতে যাচ্ছি, যেখানটা আরিফ স্যারও থাকছেন অ্যাজ অ্যান এক্সপার্ট হিসাবে। সো সেটাও আমাদের ফেসবুক পেজের থ্রুতে আপনারা জানতে পারবেন। আমরা ইমেল করব, ইভেন আপনাদের যে কমিউনিটিটা রয়েছে হোয়াটসঅ্যাপে, সেখানটাও আমরা শেয়ার করে দিব। এই ক্লাসটার কি রেকর্ডিং পাওয়া যাবে? জি, রেকর্ডিং পাবেন আপনি। রেকর্ড আজকের সেশনটা অলরেডি লাইভ হয়ে ফেসবুক পেজে, সো আফটার সেশন কমপ্লিশন আপনি সেখানটায় গিয়ে যখন সার্চ করবেন আমাদের ফেসবুক পেজে, তখন আপনি দেখতে পাবেন লাইভটা। এর পাশাপাশি আগামী 24 থেকে 48 ঘন্টার পরবর্তী সময়ে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলেও এটা আপলোড হয়ে যাবে, সেখানটাও আপনারা পেয়ে যাবেন। ইভেন আপনাদের গ্রুপস গুলোতে আমরা সেটা শেয়ার করে দিব। আচ্ছা, ধন্যবাদ। এবিপি রিলেভেন্ট যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আস্ক করতে পারছেন এই মুহূর্তে, অথবা কনসালটেন্সি রিলেটেড কোনো ধরনের প্রশ্ন যদি থাকে। আপনাদের কি এবিপি তে কি এই ধরনের কোনো সেশন হবে যে ক্লাইমেট চেঞ্জ বা ক্লাইমেট ভালনারেবিলিটি বাংলাদেশে পার্সপেক্টিভে এই ধরনের কোনো সেশন ভবিষ্যতে আছে কিনা, করার কোনো পরিকল্পনা আছে কিনা? আচ্ছা, খুব রিসেন্টলি আমাদের একটা ওয়েবিনার সেশন ছিল, সেটা হচ্ছে ইএসজি এর উপরে, এনভায়রনমেন্ট সোশ্যাল গভর্নেন্স এর উপরে। ইয়েস, আমি আমি রেজিস্ট্রেশন করার পরেও আমি জরুরি কাজের চাপে আমি আসলে অ্যাটেন্ড করতে পারিনি। এটা আমি আচ্ছা আচ্ছা, রেজিস্ট্রেশন করেছিলাম। দুঃখিত হ্যাঁ, বিষয়টার জন্য। আপনি চাইলে আমাদের ফেসবুক তো পেজটা ভিজিট করে সেটা দেখতে পারেন। ওইটা And, ওইটার ওইটার রেকর্ডেড ভার্সন পাওয়া যাবে তাই তো? জি জি ইউটিউবে পাবেন। ইউটিউবে পাওয়া যাবে? ইউটিউবে ইউটিউবে? আপলোডেড নেই, আপনি ফেসবুকেই পেয়ে যাবেন। আর আচ্ছা, এর পাশাপাশি নিয়ার ফিউচার অবশ্যই যদি আসে, সেটা আমাদের ফেসবুক পেজ। হ্যাঁ, জি জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা চাইলে আমাদের সাথে ডিজিটালি কানেক্টেড থাকতে পারেন এবং আপডেটও থাকতে পারেন আমাদের সকল ইনফরমেশনের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে abppd.org ঠিকানাতে। এছাড়াও চাইলে আমাদের সম্পর্কে আপডেটও থাকতে পারবেন অলওয়েজ আমাদের ফেসবুক ভিজিট করে facebook.com/abp.org ঠিকানায়। চাইলে আমাদের সাথে কানেক্টেড হতে পারছেন লিঙ্কডইনে, linkedin.com/school/ab বাংলাদেশ এই ঠিকানাতে। এছাড়াও আমাদের ইউটিউব পেজটিও ভিজিট করে আসতে পারেন youtube.com/ab বাংলাদেশ ঠিকানাতে, সো দ্যাট আপনারা সবসময় কানেক্টেড থাকতে পারছেন। এবং রেগুলার বেসিস আমরা ট্রাই করছি প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ইন্ডাস্ট্রি এক্সপার্টদের ইনসাইটস গুলো। সো ইনশাল্লাহ আপনাদের যদি আরো কোনো চাহিদা থাকে সেটাও আমরা চেষ্টা করব পূরণ করার জন্য। এর বাইরে আজকে সেশনটা নিয়ে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা করতে পারবেন। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের ট্রেনারও এখন আমাদের সাথে রয়েছেন, যেহেতু একদম রাত 10টা বেজে গিয়েছে, এখন শেষ পর্যায়ে আছে। যদি কোনো প্রশ্ন থাকে রিলেটেড টু দ্য সেশন প্লিজ আস্ক করতে পারেন। I guess there is no more question related to the session. So আমরা আজকে সেশনটা এখানেই কনক্লুড করব। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস। থ্যাংক ইউ ফর ইউর টাইম, সাপোর্ট এন্ড কনফিডেন্স ইউ হ্যাভ শেয়ার। এবং ধন্যবাদ আপনাকে আরিফ স্যার, আপনি আপনার ব্যস্ততার সময়ের মাঝে আজকে সময় দিয়েছেন এবং সবার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, এন্ড থ্যাংক ইউ আওয়ার পার্টিসিপেন্টস ফর জয়নিং উইথ আস। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ।